আপনি এখানে আপনি এখানে কি করছেন? আমি এখানে কি করছি মানে? আমার জায়গায় কি আজকে এখানে অন্য কারো থাকার কথা ছিল? কি সব বাজে কথা বলছেন আপনি? না, আপনার এখানে থাকার কথা ছিল, আর না অন্য কারোর এখানে থাকার কথা ছিল। ফালতু কথা বলে মাথা গরম করবেন না। এখনো একটু বদলাননি দেখছি, এখনো মাথা গরম হয়। আচ্ছা আগে যখন মাথা আচ্ছা আগে যখন মাথা গরম হতো তখন তো সব রাগ আমার উপরে পুষিয়ে নিতেন, এখন রাগ হলে কি করেন? সেটা আপনার না জানলেও চলবে। আর এত বাজে না বকে প্লিজ এখান থেকে যান। অনেক রাত হয়েছে, আমি এখন ঘুমাবো। আমার এত বাজে কথা বলতে ভালো লাগছে না। সরি, আমি এখন এখান থেকে যেতে পারবো না, আমি এখন ঘুমাবো। তাই প্লিজ এত কথা না বলে, যেহেতু ঘুমাতে এসেছেন চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো গিয়ে ঘুমান। আশ্চর্য, আপনি আমার রুমে ঘুমাবেন মানে? কেন, আপনার রুমে কি বন্যা হয়েছে নাকি যে আজকে আপনি আমার রুমে ঘুমাবেন? বেশি কথা বলো না, আমার এখন কথা বলতে ইচ্ছে করছে না। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি গিয়ে ঘুমাই। তোমার যদি এখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে হয় তুমি দাঁড়িয়ে থাকতে পারো, কোনো সমস্যা নেই। ঈশান আর তুলির কথা না শুনে সে সোজা বেডের কাছে গিয়ে বেডে শুয়ে পড়ল। এটা দেখে তুলির আরো রাগ বেড়ে গেল। তার রাগে যেন তুলির পুরো শরীর কাঁপছে। তারপরও সে কিছু বলল না। তুলি অনেক চেষ্টা করলো নিজের রাগটা কন্ট্রোল করার জন্য, কিন্তু তবুও বারবার ব্যর্থ হলো। ঈশানের এমন ডোন্ট কেয়ার ভাব দেখে তুলির রাগ এতটাই উঠল যে রাগের বশবর্তী হয়ে সে বেডের পাশে টেবিলে রাখা একটা ফুলদানি তুলে ফ্লোরে ছুঁড়ে মারল। মুহূর্তের মধ্যে বিকট শব্দে ফুলদানিটা ভেঙে গেল। এমন শব্দ শুনে তুলির বাবা মা এবং ঈশানের বাবা মা ছুটে তুলির রুমের সামনে আসে। তুলি এমন কিছু করবে এটা ঈশান কল্পনাও করেনি। সে নিজেও অবাক হয়ে গেল তুলির এমন আচরণে। দরজার ওপাশ থেকে ডাকাডাকি শুরু হলো, কিন্তু তুলি কিছুই বলল না। ঈশান উঠে গিয়ে দরজা খুলে দিল। দরজা খোলার সাথে সাথেই সকলে একসাথে ঘরে ঢুকে দেখে তুলি এখনো প্রচন্ড রাগে ফুঁসছে। কি হয়েছে তুলি? ঈশান কি করেছে? কিসের শব্দ এটা? কিছু না বড় বাবা, ওই যে তুলি ওয়াশরুম থেকে আসার সময় হঠাৎ করে ওর হাতে লেগে ফুলদানিটা নিচে পড়ে যায়, অসাবধানতা বশত। এটা কি শুধুই অসাবধানতা বশত, নাকি তুমি কিছু বলেছো তুলিকে? তুলি মা তো এত হুট করে রেগে যাওয়ার মেয়ে নয়, নিশ্চয়ই তুই কিছু বলেছিস। ছোট প্লিজ, ছেলেটা আজকে ফিরেছে, আর আজকেও ওদের উপর দিয়েই তো এত বড় একটা ঝড় বয়ে গেছে। তুই আর এদের বকাবকি করিস না। আমার মেয়েও নিশ্চয় কম কিছু না। তোমরা প্লিজ ওদেরকে একটু একা থাকতে দাও। ওদের একটা পুরনো হিসাব বাকি আছে, সেটা তাদের মতো করে মিটিয়ে নিতে দাও। দেখো, তোমরা আর ছোট নেই, তোমরা যথেষ্ট বড় হয়েছো, বুঝতে শিখেছো। এখন নিজেদের মতন করে নিজেদের মধ্যে সবকিছু গুছিয়ে নাও। ভুলে যেও না, তোমাদের সম্পর্ক এখন আর আগের মতন নেই। তোমরা এখন স্বামী স্ত্রী, আর স্বামী স্ত্রী একটা শব্দ না, অনেক বড় দায়িত্ব। জীবনে যত ঝড় আসুক, যত ঝামেলা আসুক, সব তোমাদের একসাথে মোকাবেলা করতে হবে। এখন যদি তোমরা এমন বাচ্চামো করো, তাহলে সামনের পথ কিভাবে পাড়ি দেবে? তোমরা যা ভাবছো তেমন কিছু না বড় বাবা, সামান্য একটা অ্যাক্সিডেন্ট, আর কিছু না। আর তোমরা যে আমার প্রতি এত ভরসা করে তোমাদের এত দামি একটা সম্পদ আমার হাতে তুলে দিয়েছ, আমি সেটা সযত্নে মাথায় তুলে রাখবো। আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো যে তোমরা তোমাদের অমূল্য রত্ন আমাকে দিয়েছ। আমি তোমাদের এই ভরসার মর্যাদা রাখবো। ঈশান কথাগুলো তুলির দিকে তাকিয়ে বলল। সকলে বুঝে গেল তাদের সময় দেওয়া উচিত, তাই তারা ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে গেল। ঈশান দরজা লাগিয়ে এসে শান্ত স্বরে বলল, কি সমস্যা তোমার? এখনো এখনো তোমার এই ঘাড়তেনামি ঠিক হয়নি তাই না? কি পাও তুমি সকলকে বিরক্ত করে? দেখুন, আপনি এখান থেকে যান প্লিজ, না হলে আমার হাতে বড় কিছু হয়ে যাবে। আমি চাই না আর কোনো ঝামেলা হোক। আমার জীবনে প্রচুর ঝামেলা হয়ে গেছে, আর চাই না। প্লিজ আমাকে মাফ করুন। দেখো, তোমার নিজের কোনো পরিবর্তন না হলেও আমার কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। আমি আর আগের ঈশান নেই যে তুমি যা বলবে তাই শুনবো। আর তুমি কিভাবে ভাবলে আজকের মতো দিনে আমি আমার স্ত্রীকে ছাড়া থাকবো? তুমি হয়তো ভুলে যাচ্ছ, কিন্তু আমি ভুলে যাইনি। আজকে আমাদের বিয়ে হয়েছে এবং আজ আমাদের বাসর রাত। তুমি তোমার স্বামী ছাড়া থাকতে পারো, কিন্তু আমি আমার বউ ছাড়া
কখনোই বাসর রাত কাটাবো না। তাই তুমি যাই বলো, আমি এখান থেকে যাচ্ছি না। আর তুমি শান্ত না হলে তার দায় আমি নেব না, এটা স্পষ্ট করে বললাম। আমার জীবনে যা ঘটানোর ছিল আপনি যথেষ্ট ঘটিয়েছেন, তাই আমি এখন আর কিছুই ভয় পাই না। আপনার এই বাজে কথা বন্ধ করুন এবং দ্রুত আমার ঘর থেকে বেরিয়ে যান। ভাবলেন কিভাবে আমি আপনার মতো একজন সুবিধাবাদী মানুষকে নিজের স্বামী হিসেবে মেনে নিব? কখনোই আমি আপনাকে আমার স্বামী হিসেবে মেনে নিব না। দেখো, ঈশান কিছু বলতে যাবে, ঠিক তখনই তুলির ফোন বাজে। হঠাৎ বাজায় ঈশান বিরক্ত হয়ে যায়। তুলি ফোনটা তুলে স্ক্রিনে নাম্বার দেখতে ঈশানের মাথায় রক্ত চড়ে গেল। এক পলক তুলি আরেক পলক স্ক্রিনের দিকে তাকিয়ে সে হঠাৎ ফোনটা সজোরে মেঝেতে ছুঁড়ে মারল। তুলি হতবাক, ঈশানের চোখ রাগে লাল। সে কয়েক ধাপ এগিয়ে এসে বলল, সে এখনো তোমাকে ফোন দেয় কেন? কিসের জন্য? সে তার ব্যাপার, আপনাকে কিছু বলতে বাধ্য নই। নিজের সীমার মধ্যে থাকুন। আপনার কোনো অধিকার নেই আমাকে এই প্রশ্ন করার। অধিকার? আমার অধিকার কি সেটা তোমাকে আবার বোঝাতে হবে? যদি বোঝাতে হয় তোমার জন্য ভালো হবে না। বলো, ও কেন ফোন দিয়েছে? একজন প্রাপ্তবয়স্ক ছেলে আরেকজন প্রাপ্তবয়স্ক মেয়েকে কেন এত রাতে ফোন দেয় সেটা আপনাকে বোঝানো লাগবে না। তুলি, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সরেন তো, আপনার সাথে ফালতু কথা বলার ইচ্ছে নেই। আমার ঘুম পাচ্ছে, সকালে আমাকে ভার্সিটি যেতে হবে। আমি তো আর আপনার মতো বিজনেসম্যান না, ইচ্ছা মতো অফিস যাব আসবো। আমি দায়িত্ববান প্রফেশনে আছি, অনেক স্টুডেন্টদের ভবিষ্যৎ আমার উপর। আমি অযথা কথা বলে সময় নষ্ট করতে চাই না। তোমার বার বেড়ে গেছে, সেটা কিভাবে কমাতে হয় আমি খুব ভালোভাবেই জানি। তুলি ঈশানের কথা উপেক্ষা করে পাশ কাটিয়ে যাবার চেষ্টা করতেই ঈশান হঠাৎ এগিয়ে গিয়ে তার হাত চেপে ধরে পিছনের দিকে মুড়িয়ে দিল। তুলি ব্যথায় উফ করে উঠল। তুলি কাতরাচ্ছে, কিন্তু ঈশানের চোখে কোনো দয়া নেই। রাগে অন্ধ হয়ে সে তুলিকে নিজের দিকে টেনে এনে চুলের ভাঁজে হাত ঢুকিয়ে শক্ত করে এক জটকায় ঠোঁটের ওপর ঠোঁট চেপে ধরল। তুলি কয়েক সেকেন্ড স্তব্ধ। যখন বুঝলো কি হচ্ছে তখন কিলঘুষি ধাক্কা সব দিল, কিন্তু ঈশানের শক্তি বেশি। কয়েক মিনিট পর সে ছাড়লো। তুলি হাঁপাতে লাগলো, যেন শ্বাসই বন্ধ হয়ে যাচ্ছিল। হাঁপানো থামতেই সে সজোরে ঈশানের গালে একটি চড় বসিয়ে দিল। বছর কয়েক বাইরে কি থেকে এসেছো? নিজের দেশের কালচার ভুলে গেছো? তোমার মতো বখাটেদের কাজই এসব। তোমার থেকে রবিন অনেক ভালো, সে অন্তত আমাকে সম্মান করতে জানে। উফ, আবার ভালোই ভালোই বলছি, আমাকে কিন্তু আর রাগিও না। আমি যদি রেগে যাই তাহলে কিন্তু তোমার জন্য খুব একটা ভালো হবে না। পরে এর দায়ভার তুমি আমাকে আর দিতে পারবে না। আর কি বা খারাপ করবে তুমি? কি বা খারাপ করতে পারো তুমি? তুমি তুমি যা করতে পারো তুমি তা অলরেডি আমার সাথে করে ফেলেছো, তাই আমি আর তোমাকে ভয় পাই না। অনেক হয়েছে, আসার পর থেকে দেখছি তুমি আমাকে একের পর এক বিরক্ত করে যাচ্ছ, যেটা আমার জন্য খুব একটা ভালো নয়। আমার কালকে সকালে ভার্সিটি যেতে হবে, তাই সাইড দিন। তুলি সামনের দিকে এগিয়ে গিয়ে নিজের থেকে ফোনের টুকরোগুলো কুড়িয়ে নিয়ে দেখে তার ফোন পুরো ভেঙে চুরমার হয়ে গেছে, আর কোনো কিছুই অবশিষ্ট নেই। তাই সে তার ফোনের দিকে একবার করুণভাবে তাকিয়ে আবার ঈশানের দিকে তাকিয়ে দেখে সে এখনো রাগে ফুঁসছে। তাই আর সে কথা না বাড়িয়ে নিজের বেডসাইড টেবিলের উপরে ফোনের টুকরোগুলো রেখে বেডে গিয়ে শুয়ে পড়ে। ঈশান ভালো করে লক্ষ্য করে দেখে তুলি একদম গুটিসুটি মেরে শুয়ে আছে, যেন সে যদি একবার নড়ে চড়ে তবে তার প্রাণ পাখি বেরিয়ে যাবে। তুলির মতো একজন ঘাটতারা মেয়ের এমন নিশ্চুপ এবং কাদার অবস্থা দেখে ঈশান হালকা করে হাসল, যে হাসি না যে কোনো শব্দ না আছে কোনো চিহ্ন। তাই হয়তো তুলিও বুঝল না। বেশ কিছুক্ষণ তুলির দিকে তাকিয়ে থেকে ঈশান এবার আস্তে আস্তে তুলির দিকে এগিয়ে যায় এবং পেছন থেকে তুলিকে জড়িয়ে ধরে। হাত অসাবধানবশত তুলির শাড়ির আঁচল ভেদ করে তুলির পেট স্পর্শ করে। হঠাৎ এমন আক্রমণে তুলি বেশ ঘাবড়ে যায় এবং সে নড়েচড়ে ওঠে। তুলি যেই না কিছু বলতে যাবে, এমন সময় ঈশান নিজের মুখটা তুলির কানের কাছে নিয়ে ফিসফিস করে বলে, দেখো, আসছি অনেক দিন পর, নিজের শান্তি মতো করে একটু ঘুমাবো, তাই প্লিজ বেশি নড়াচড়া করো না। এরপর যদি আমার অন্য কিছুর মুড হয় তখন কিন্তু আমার দোষ দিতে পারবে না তুমি, কারণ আমি এসেছিলাম ঘুমাতে, কিন্তু তুমি আমাকে ঘুমাতে দাওনি। যদি ঘুমাতে না দাও তাহলে তো বাসর রাতটা
আর এভাবে পানি হয়ে যেতে দেই না, তাই না? বলো। আশ্চর্য, আপনাকে ঘুমাতে গিয়ে নিষেধ করেছে ঘুমান না। আর আমাকে প্লিজ ছেড়ে দিন, আমাকে ঘুমাতে দিন। আশ্চর্য, বের করেছি শীতের দিনে কোলবালিশ ধরে ঘুমানোর জন্য নাকি? দেখো দেখো, এখন বেশি কথা বলো না, ঘুমাও, তুমি ঘুমাও আর আমাকে ঘুমাতে দাও। তুলি বুঝে গিয়েছে ঈশান আর আগের মতো শান্ত নেই, তাই তুলিও আর কথা বলল না। সে নিজেও ঘুমিয়ে পড়ল। চারিদিকে সূর্যের আলো ছড়িয়ে পড়েছে। ঈশান ঘুমু ঘুমু চোখে উঠে দেখে তার পাশে তুলি নেই। তাই ঈশান হন্তদন্ত হয়ে উঠে আশেপাশে ভালো করে দেখে তুলি কোথাও আছে কিনা, কিন্তু না, সে কোথাও নেই। হঠাৎ করে ওয়াশরুম থেকে পানির আওয়াজ আসে। সে বুঝতে পারে তুলি ওয়াশরুমে আছে। ঈশান এসব ভাবতে ভাবতেই হুট করে দরজা খুলে তুলি বাইরে বেরিয়ে আসে। হঠাৎ এমন গোসল করে ভেজা চুলে বেরিয়ে আসতে দেখে ঈশান পুরো অবাক হয়ে যায়। তুলিকে এখন ঈশানের কাছে মনে হচ্ছিল যেন সদ্য ফুটন্ত কোনো শাপলা ফুল। তুলি টাওয়াল দিয়ে হালকা করে চুল মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। ড্রেসিং টেবিলের আয়না থেকে হঠাৎ লক্ষ্য করে দেখে ঈশান কেমন যেন অবাক লাগা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। ঈশানকে এভাবে তার দিকে তাকিয়ে থাকতে দেখে তুলি নিজের দিকে ভালো করে লক্ষ্য করে আর মনে মনে বলে, আমি তো ঠিকঠাক আছি, তাহলে এইভাবে তাকিয়ে থাকার কি আছে? সে কি আমাকে আজকে প্রথম দেখছে? তাও তো না। এতে তুলি বেশ বিরক্ত হয় এবং বিরক্ত হয়েই বলে, এভাবে চোখ দিয়ে গিলে খাওয়ার কি আছে? আগে কি কখনো আমাকে দেখা হয়নি, নাকি কখনো দেখেননি? ঈশান তুলির বলা কথাতে আরো বিরক্ত হয় এবং সে নিজের চরম বিরক্তি নিয়ে বলে, যখনই একটু মুড তৈরি হয়, আমার মুডের 12টা বাজানোর জন্য প্রস্তুত হয়ে থাকো সব সময়। এত বাজে কথা না বললে আপনার পেটের ভাত হজম হয় না, তাই না? না গো, হয় না। হেয়ালি করে তুলি কথাটি বলে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে পরিপাটি করতে ব্যস্ত হয়ে যায়। বারবার চুল ঠিক করার জন্য হাত উঁচু করতে থাকায় তুলি পেটের কাছ থেকে আঁচলটা একটু সরে যায় এবং তার সাদা মসৃণ ফর্সা পেটটা ড্রেসিং টেবিলের আয়না দিয়ে সরাসরি দেখা যায়। আর ঈশান ঘরের মধ্যে চলে যায়। তুলি নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে ঈশান কখন বিছানা থেকে আস্তে আস্তে তার দিকে এগিয়ে এসেছে সে লক্ষ্য করেনি। ঈশান ধীরে ধীরে গিয়ে তুলি পিছনে দাঁড়ায় এবং পিছন থেকে তুলি পেটের উপর নিজের হাত রেখে জড়িয়ে ধরে। হঠাৎ এমন হয় তুলি আটকে ওঠে এবং বেশ খানিকটা কেঁপে ওঠে। পরে ড্রেসিং টেবিলের আয়নাতে তাকিয়ে যখন দেখে ঈশান তাকে পিছন থেকে জড়িয়ে ধরে আছে, তখন সে তাকে ছাড়িয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু বারবার নিজের চেষ্টায় ব্যর্থ হয়। তুলি চরম বিরক্তি আর অস্বস্তি নিয়ে বলে, কি হচ্ছেটা কি? ছাড়ুন বলছি আমাকে, আমার দেরি হয়ে যাচ্ছে। ভার্সিটিতে স্টুডেন্টরা আমার জন্য অপেক্ষা করছে। আরে ম্যাডাম, বাচ্চাদের পড়ানোর আগে আমাকে তো একটু পড়িয়ে যাও। আপনাকে পড়িয়ে যাব? মানে আপনি কি ছোট বাচ্চা নাকি? এই তুলি, তোমার কি হয়েছে বলো তো? আমি তো বলছি সরি, আমি যা করেছি ভুল করেছি, অন্যায় করেছি। হয়তো এর জন্য তোমার কাছে ক্ষমা পাওয়ার যোগ্য না, কিন্তু তারপরও আমি তোমার কাছে বারবার ক্ষমা চাই। প্লিজ আমাকে ক্ষমা করে দাও আর আমার প্রতি এমন কঠোর হয়েও না। আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। বিশ্বাস করো, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। তুমি যদি আমার প্রতি নরম না হও তাহলে আমি কোথায় যাব বলো? তোমার জন্যই তো 7 সমুদ্র 13 নদী পার করে এসেছি। বলো প্লিজ। জান, এমনটা করো না লক্ষ্মী, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি তো এমন ছিলে না, তুমি তো আমাকে শিখিয়েছো ভালোবাসার মানে। তাহলে কেন আজ তুমি আমার প্রতি এত কঠিন হচ্ছ? প্লিজ লক্ষ্মীটি। আমি আসছি, আমার দেরি হয়ে যাচ্ছে। তুলি ঈশানকে আর কোনো কথা বলতে না দিয়ে তাকে রেখে যেই না ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, এমন সময় হঠাৎ ঈশান বলে ওঠে, তুলি দাঁড়াও, আজকে আমাদের বিয়ের প্রথম দিন এবং তুমি প্রথম বিয়ের পর আজ ইউনিভার্সিটিতে যাচ্ছ, তাই তোমাকে আমি রেখে যাব। আমাকে 5 মিনিট সময় দাও, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। ঈশান তুলি কোনো উত্তরের অপেক্ষা না করে তাকে রেখে ফ্রেশ হতে চলে যায়। ঈশান ফ্রেশ হয়ে এসে স্যুট বুট পরে রেডি হয়ে বাইরে বেরিয়ে আসে। এসে দেখে সকলে বসে সকালে নাস্তা করছে ডাইনিং টেবিলে, কিন্তু সে লক্ষ্য করে সবাই থাকলেও তুলি নেই। বিষয়টা তাকে ভাবায়।
তবে কি তুলি তার কথা উপেক্ষা করে তাকে রেখে একাই চলে গেছে? ঈশান সামনের দিকে এগিয়ে যায়। ঈশানকে দেখে তুলির মা বলে ওঠে, কি হলো ঈশান বাবা, তুমি একা যে? তুলি কোথায় বাবা? তুলি তো অনেক আগেই বেরিয়ে গিয়েছে। আজকে নাকি ইউনিভার্সিটিতে অনেক ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে হবে, যেটা থেকে প্রথমে গিয়ে প্রিপারেশন নিয়ে তারপর ক্লাসটা নিতে হবে। এই জন্যই সে চলে গিয়েছে। কিন্তু তাই বলে আজকে ইউনিভার্সিটিতে যাবে? আজকে না ওর বিয়ের প্রথম দিন, ওর তো কিছু দায়িত্ব থাকতে পারে, তাই না? যত ইম্পর্টেন্ট ক্লাসেই থাকুক, নিশ্চয়ই নিজের পরিবারের থেকে বড় না কোনো কিছুই। কিন্তু আব্বা, আপনাকে বুঝতে হবে, যখন এই পরিবারই ওকে ধ্বংসের দোরগোড়ায় নিয়ে গিয়েছিল, তখন এই প্রফেশনই একমাত্র ছিল যা তাকে নিজের ক্ষতির হাত থেকে বাঁচিয়ে রেখেছিল এতদিন। না হলে তো আমার মেয়েটা ডিপ্রেশনে চলে যেত। তাই ও যখন সকালে যেতে চাইলো, আমি আর ওকে না করিনি। তুমি কোথায় গেলে বাবা? তুমি তো অন্তত কিছু খেয়ে যাও। খাবো মামুনি, আগে বউকে নিয়ে আসি, তারপর বউয়ের হাতে রান্না খাবো। অনেক তো হলো মামি মনির হাতের খাবার ধ্বংস করা, এখন না হয় বউয়ের হাতে রান্না খাই। ঈশান ঠিকই বুঝতে পারল তার মা তাকে শোনানোর মতো করে কথাগুলো বললেন, তাই সে আর কোনো কথা বলল না। মাথা নিচু করে সেখান থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার সময় তুলির মা বলল, তুলি সবেমাত্র গ্লাস নিয়ে বের হচ্ছিল, এমন সময় হুট করে একজনের সাথে তার ধাক্কা লাগে। তুলি প্রথমে বিরক্ত হলো, পরে ভালো করে লক্ষ্য করে দেখে কার সঙ্গে ধাক্কা লেগেছে। যখন সে লোকটিকে দেখতে পায়, তখন সে একটু শান্ত হয়। সামনে তাকিয়ে দেখে আর কেউ নয়, রবিনের সাথে তার ধাক্কা লেগেছে। রবিন সামনের দিকে তাকিয়ে দেখে তুলি হয়তো বা একটু ব্যথা পেয়েছে, তাই সে সামনে গিয়ে হাত তুলে বাহুতে ধাক্কা লেগেছিল ওই জায়গায় হাত দিয়ে ধরে, তার মানে ওই জায়গায় লেগেছে। তাই সে কোনো কিছু না ভেবে দ্রুত গতিতে তুলির দিকে এগিয়ে যায় এবং তার ব্যথার স্থানে আলতো করে হাত দিয়ে তুলিকে ধরে বলে, সরি তুলি, আমি লক্ষ্য করিনি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি ইচ্ছে করে তোমাকে আঘাত দিতে চাইনি। সরি তুলি, আই এম রিয়েলি ভেরি ভেরি সরি। ইটস ওকে রবিন, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আর তাছাড়া কেউ ইচ্ছে করে নিশ্চয়ই আমাকে আঘাত দিবে না, আর তুমি তো নাই, তাই তোমার এতবার সরি বলার কিচ্ছু নাই। সত্যি বলতে ভুলটা আমারও ছিল। আমি যদি ভালোভাবে দেখতে পারতাম তাহলে তোমারও আঘাত লাগতো না। আরে আমার আঘাত লাগেনি, তুমি ঠিক আছো তো? তুমি ঠিক থাকলেই হলো। ধন্যবাদ রবিন, তোমাকে আর আমার কোথাও ব্যথা লাগেনি। তোমার কি হয়েছে বলো তো? তুলি, গতকাল রাতে তোমাকে ফোন দিলাম, তুমি ফোন রিসিভ করলে না। পরে ফোন দিতে কি তোমার ফোন বন্ধ। এখন আবার দেখছি তুমি অন্যমনস্ক হয়ে চলাফেরা করছো। আচ্ছা, কিছু কি হয়েছে তোমার? আরে না, তেমন কিছু না, কয়েকদিন ধরে ভীষণ ডিস্টার্ব লাগছে, তাই আর কি। আচ্ছা তোমরা বলো, কল কেন দিয়েছিলে? তুলির কথা শুনে রবিন বেশ খানিকটা লজ্জা পেয়ে যায় এবং রাঙ্গা হয়ে বলে, তুমি মেয়েদের মতো এত লজ্জা পাচ্ছ কেন বলো তো, কি হয়েছে? তুলি পরক্ষণে কিছু বলতে যাবে, হুট করে তার কিছু একটা মনে পড়ে যায় এবং সে ভালো করে লক্ষ্য করে দেখে রবিন এখনো মেয়েদের মতো লজ্জা পাচ্ছে। যা দেখে তুলির আর বুঝতে বাকি রইল না যে ঘটনা কি, তাই সে খুব উৎসুক হয়ে রবিনকে বলল, তার মানে আমি যেটা ভাবছি সেটাই কি সত্যি সত্যি তুমি? আরে আস্তে আস্তে, তুমি বাচ্চাদের মতো করছো কেন? আগে তুমি বলো, কবে থেকে কিভাবে? কোনো সময় না হলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। রবিন আর তুলি নিজেদের কথার মধ্যেই এতটাই মত্ত ছিল যে আশেপাশে কি হচ্ছে তারা লক্ষ্য করেনি। তুলি আর রবিন কখন যে নিজেরা নিজেদের হাত ধরে কথা বলছে সেটা তারা বুঝতে পারেনি। এমন সময় হুট করে গাড়ি নিয়ে ভার্সিটির গেটে প্রবেশ করে ঈশান। ঈশান দূর থেকে লক্ষ্য করে দেখে তুলি আর রবিন একে অপরের হাত ধরে দাঁড়িয়ে আছে, যেটা দেখা মাত্রই ধপ করে ঈশানের মাথায় আগুন ধরে যায় এবং সে কোনো কিছু না দেখে, পরিবেশ না বুঝে দ্রুত তাদের থেকে এগিয়ে আসে এবং এক ঝটকা দিয়ে তুলিকে রবিনের কাছ থেকে সরিয়ে নিয়ে আসে এবং রবিনের দিকে আঙ্গুলে ইশারা করে বলে, তোর এত বড় সাহস, তুই ওর হাত ধরেছিস, তোর ওই হাত আমি দুমড়ে মোচড়ে ভেঙে ফেলবো। রবিন হঠাৎ ঈশানকে সামনে দেখে অবাক হয়ে যায় এবং অবাক হয়ে একবার তুলির দিকে একবার ঈশানের দিকে তাকায়। এরপর রবিন অবাকের সুরে বলে, ঈশান, তুমি এখানে এতদিন কোথায় ছিলে তুমি? আর হুট করে কোথা থেকে কিছুই তো বুঝলাম না। তুলি, তুমিও তো বললে না। এখানে বলার মতো কি আছে রবিন? আর তাছাড়া সব অপবাদ সবার সামনে তুলে ধরতে নেই। অপবাদ? আমি? তোমার জীবনের অপবাদ।
ঈশানের বলা কথার পরে তুলি আর কোনো কথা বলতে পারে না। সে চুপচাপ থাকে। রবিন বুঝতে পারে তুলি আর ঈশানের মধ্যে কোনো কিছুই আর আগের মতো ঠিক নেই। তাদের মধ্যে নিশ্চয়ই কিছু একটা হয়েছে, যার জন্য তারা আজকে দুই মেরুর। ঈশান তুলির কথা শুনে তুলির দিকে করুণ দৃষ্টিতে তাকায়, কিন্তু তুলির কোনো প্রতিক্রিয়া দেখতে না পেয়ে এসব রবিনের দিকে আগুন চোখে তাকায় এবং বলে, শোন তুলি একমাত্র ঈশানের, তাই তুলিকে স্পর্শ করার অধিকারও একমাত্র ঈশানের। আজকে যে ভুলটা করেছিস, দ্বিতীয় টাইম এই ভুলটা করলে আর তোর হাতে তোর সঙ্গে থাকবে না, একদম পুঁতে রেখে দেব। ঈশান আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে তুলির হাতটা নিজের হাতের মধ্যে শক্ত করে ধরে সামনের দিকে এগিয়ে যায় বাড়ি ফেরার উদ্দেশ্যে। এমন সময় আরো কয়েকজন এই ঈশান আর তুলির দিকে এগিয়ে আসে। সম্ভবত তারা সকলে তুলির কলিগ এবং তুলিকে বলে, আরে ম্যাম, এনাকে নতুন দেখছি, কে এনি? আমার চাচাতো ছোট ভাই। ঈশান তুলির কথা শুনে আরো রেগে যায় এবং তার হাতের বাঁধন আরো শক্ত করে ধরে। এর জন্য তুলি বেশ খানিকটা ব্যথা পায় এবং উফ করে শব্দ করে ওঠে। সকলে তুলির দিকে তাকালে তুলি তাদের দিকে তাকিয়ে হালকা হাসি দেয়। ঈশান তুলিকে নিয়ে সেখান থেকে এক সেকেন্ডও না দাঁড়িয়ে তাকে গাড়ির কাছে নিয়ে এসে জোরে তুলিকে গাড়িতে বসিয়ে দিয়ে ডোর বন্ধ করে দেয় এবং নিজেকে ড্রাইভিং সিটে বসে এবং ফুল স্পিডে গাড়ি নিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে যায়। ঈশান অনেক স্পিডে গাড়ি চালাচ্ছে। ভেতরে ভেতরে ঘাবড়ে যাচ্ছে, কিন্তু তারপরও তার একটা ইগোর জন্য সে মুখে সেটা প্রকাশ করছে না। বেশ কিছুক্ষণ পর তুলি বাইরে লক্ষ্য করে দেখে তারা যে রাস্তা দিয়ে যাচ্ছে সেটা তাদের বাড়ির রাস্তা না, তারা অন্য রাস্তায় চলছে। বেশ কিছুক্ষণ চলার পর একটা নির্জন ফাঁকা জায়গায় নদীর পাড়ে গাড়িটা এসে দাঁড়ায়। তুলি আশেপাশে তাকিয়ে দেখে আশেপাশে কেউ নেই, তাই সে ঈশানকে প্রশ্ন করে, আমাকে এখানে কেন নিয়ে আসলেন? আমি বাড়ি যাব, আমাকে বাড়ি নিয়ে চলেন। আর যদি নিচে যেতে না পারেন তাহলে আমি একাই চলে যেতে পারবো। তুলি, হঠাৎ ঈশানের এমন শান্তভাবে ডাকে তুলি বেশ অবাক হয়। সে বুঝতে পারছে না এখন ঈশানের ভেতর কি চলছে। সে কি রেগে আছে নাকি অন্য কিছু সেটাও বুঝতে পারছে না। ঈশান এবার তুলির দিকে তাকিয়ে দেখে তুলি অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে, তাই ঈশান বুঝতে পারে তুলি কি চাইছে। এসব বুঝতে পারছে তুলি তার থেকে কিছু একটা জানতে চাচ্ছে, তাই সে আর সময় নষ্ট না করে তুলিকে বলল, আমাকে কি আর ক্ষমা করা যায় না? আমি তো মানছি আমি ভুল করেছি। আমি কেন, কিসের জন্য, কোন পরিস্থিতিতে এটা করতে বাধ্য হয়েছি সেটাও তো অন্তত তোমার জানার দরকার ছিল। আমি নিশ্চয়ই কোনো স্বার্থপর মানুষের স্বার্থপরতার গল্প শুনতে চাই না, না জানতে চাই। কিন্তু আমি তো তোমাকে জানাতে চাই। এমন না হয়তো তোমার এই ইগো আর যে তোমাকে অনেকটা দেরি করিয়ে দিল। নিশ্চয়ই কোনো মিথ্যে আশ্বাসের থেকে ভালো আমার ইগো অন্তত সে আজীবন আমাকে সঙ্গ দিয়ে গেল। তুলি প্লিজ আমাকে একটাবার সুযোগ দাও তোমাকে বোঝানোর। দেখুন, আমি না কিছু এখন জানতে চাই না, কিছু বুঝতে চাই। যদি আপনি এখন আমাকে বাড়ি নিয়ে না যান তাহলে আমি নিজে একাই এখান থেকে চলে যাব। ঈশান বুঝতে পেরেছিল তুলির অভিমান পাহাড়টা তিলে তিলে ঘুরতে ঘুরতে অনেক বড় হয়ে গিয়েছে। এই অভিমানের পাহাড়টাকে গলাতে হবে ভালোবাসা দিয়ে, জোর করে নয়। তাই সে এখন ঠান্ডা হয়ে তুলি যা বলছে তাই শুনল। ঈশান গাড়ি ঘুরিয়ে বাড়ির রাস্তার দিকে নিল। এভাবে বেশ কয়েকদিন ধরে ঈশান তুলির রাগ ভাঙানোর চেষ্টা করলো। তাকে সকালে ভার্সিটিতে দিয়ে নিয়ে আসা সবই করে। তুলি প্রথম বারণ করলেও এখন তা করে না। এর মাঝে ঈশান তুলির সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছে, কিন্তু তুলি তাকে সেই সুযোগটা কখনো দেয়নি। তুলিকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে ঈশান, তারপরও তুলি বুঝেনি। আজ প্রায় 1 মাস পরে ঈশান তুলিকে নিতে ভার্সিটিতে এসেছে, কারণ এতদিন ঈশান ভীষণ ব্যস্ত ছিল তার নতুন ব্যবসার কাজের জন্য। বিদেশের ব্যবসা সে পুরোদমে বাংলাদেশে নিয়ে এসে সেট করতেছে, কারণ সে আর তুলিকে ছেড়ে বাইরে থাকতে চায় না। অনেক দূরে থেকেছে, সে আর চায় না তার প্রিয়তমার দিকে দূরে থাকতে। তাই সে আর বাইরে যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। সবকিছু এক হাতে তাকে করতে হচ্ছে, এর জন্য তার ভীষণ পরিশ্রম করতে হয়েছে, তাও সে হার মানেনি। অনেক চেষ্টা এবং সাধনার পরে সে সফল হয়েছে। তাই এই সুখবরটা দেওয়ার জন্য আজকে একটু আগে ভার্সিটিতে চলে আসে। কিন্তু ভার্সিটিতে আসার পর যা দেখে সেটা দেখার জন্য ঈশান মোটেও প্রস্তুত ছিল না। রাগে ঈশানের সমস্ত শরীর কাঁপতে থাকে।
ঈশান কোনো দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে থাকে। ঈশান রাগের বশে রবিনের গলা চেপে ধরে, দেওয়ালের সাথে ঠেসে ধরে। অনেক চেষ্টা করছিল নিজেকে ছাড়ানোর, কিন্তু পারছিল না। এদিকে তুলি ঈশানের এমন রেগে যাওয়া দেখে নিজেও বেশ ভয় পেয়ে যায়, কিন্তু তারপর রবিনকে ঈশানের হাত থেকে বাঁচানোর জন্য ঈশানের দিকে এগিয়ে যায় এবং তাকে আটকানোর জন্য যখন ঈশানের গায়ে হাত দেয়, অমনি ঈশান রাগে হৃদয়জ্ঞান হারিয়ে তুলির গালে সজোরে একটা চড় মারে। হঠাৎ এমন জোরে তুলি পুরো থ হয়ে যায় এবং পুরো পরিস্থিতি যেন নিস্তব্ধ হয়ে যায়। পুরো পরিবেশ নিস্তব্ধ। তুলির দিকে এগিয়ে আসে এবং চিৎকার করে বলতে থাকে, ভার্সিটিতে স্টুডেন্ট পড়ানোর নাম করে রঙ্গ তামাশা করতে আসো। আমি তোমার গায়ে হাত দিলে তোমার গায়ে ফুচকা পড়ে, গায়ে জ্বালা ধরে। তারপর পরপুরুষের গায়ে হাত দিতে খুব ভালো লাগে, তাই না? পরপুরুষের হাত ধরে বসে থাকতে খুব ভালো লাগে। আরে এমনটাই যখন করবি তখন কেন বারবার বলেছিলে আমি তোকে ঠকিয়েছি, ধোকা দিয়েছি? তোকে ধোকা আমি দেইনি, তুই আমাকে ধোকা দিয়েছিস। এখন তো মনে হচ্ছে তুই প্রতিনিয়ত আমাকে ঠকিয়েছিস, ভালোবাসার অভিনয় করেছিস। আসলে তুই কখনো আমাকে ভালোই বাসিসনি। তোর মতো মেয়েরা কখনো একজনকে ভালোবাসতে পারে না। আমি কিছুদিন নিজেকে আড়াল কি করলাম, তুই অন্য পুরুষে লিপ্ত হয়ে গেছিস। ছি, ভাবতেই ঘেন্না হচ্ছে যে আমি তোকে ভালোবেসেছিলাম, তোর জন্য এত আত্মত্যাগ করেছিলাম। তুই আসলে আমার ভালোবাসার যোগ্যই না। তুলি নিজের গালে রাখা হাতটা নামিয়ে সজোরে ঈশানের গালে একটা চড় মারে এবং বলে, চুপ, একদম চুপ। অনেক সহ্য করেছি, আর না। তোর সাহস কি করে হয় আমার চরিত্র তুলে কথা বলার? তুই কতটুকু চিনিস আমাকে, কতটুকু জানিস আমার চরিত্র সম্পর্কে? আমি কখনোই কাউকে আমার চরিত্র নিয়ে কথা বলার অধিকার দেইনি, আর তোকে না কোনো দিনই দেইনি। আর ভালোবাসার কথা বলছিস, কোথায় ছিল তোর ভালোবাসা যখন আমার তোকে প্রয়োজন ছিল? ভালোবাসা শিখিয়ে পালিয়ে গিয়েছিলি। চলে যাওয়ার আগে একবারও ভাবিসনি তুই গেলে আমি কি নিয়ে বাঁচবো, কিভাবে থাকবো, আর কার কাছে আমি নিজের চরিত্রের দোহাই দেব। তুই ঠিকই ধরেছিস, প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না। তুই যখন আমাকে একা ফেলে চলে গিয়েছিলি তখন তোর সেই শূন্যস্থানটা রবিন পূর্ণ করে দিয়েছে। হ্যাঁ, আমি রবিনকে ভালোবাসি এবং রবিনের সাথে আমার সম্পর্ক আছে। ভুল করেও আর কখনো আমার আশেপাশে আসার চেষ্টা করবে না। আমার জীবনে এখন থেকে তোর আর কোনো স্থান নেই। আছে তো শুধু কাগজে কলমে থাকা সামান্য সম্পর্ক, সেটাও মুছে দেব। চিন্তা করিস না, আমি আজকেই বাড়ি গিয়ে বাবার সাথে আমাদের তালাক নিয়ে কথা বলবো। হঠাৎ তুলির মুখে এমন কঠিন কথা শুনে ঈশান নিজেও ঘাবড়ে যায়। সে বুঝতে পারে আসলে কি ভুল করে ফেলেছে। তুলিকে অবিশ্বাস করে তার তো উচিত হয়নি তুলিকে এমনভাবে সন্দেহ করা। তুলি সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে কান্না করতে করতে ভার্সিটির ক্যাম্পাস ত্যাগ করে। তুলি চলে যাওয়ার পরে বেশ কিছুক্ষণ ঈশান অবলোক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। রবিন এতক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলো, এবার আর চুপ করে থাকতে পারল না। সে ঈশানের সামনে এসে দাঁড়িয়ে বলল, তুমি কাজটা একদম ঠিক করনি ঈশান। না জেনে না বুঝে তুমি মেয়েটাকে আবার কষ্ট দিলে। মেয়েটা এমনি অনেক কষ্ট সহ্য করেছে, কিন্তু পুরো ঘটনা না শুনে না বুঝে তুমি তাকে বিচার করলে, তার চরিত্র তুলে কথা বললে, যেখানে তুমি খুব ভালো করে জানো তুলের চরিত্রে কতটা নিষ্পাপ আর সে তোমাকে কতটা ভালোবাসে। শুধু তোমার জন্য মেয়েটা কতটা যন্ত্রণা সহ্য করেছে আমি দেখেছি, আমরা সবাই দেখেছি। তুমি যখন হুট করে উধাও হয়ে তাকে একা ফেলে গেলে তখন সে কতটা অসহায় হয়ে গিয়েছিল। দিনের পর দিন না খেয়ে ডিপ্রেশনে চলে গিয়েছিল, চিৎকার করে কাঁদত। এখন ঠিক মতো সেরে ওঠেনি। তুমি জানো কিনা জানি না, রাতে ঘুমোতে পারতো না। ঘুমানোর জন্য ঘুমের ওষুধ খেতে হতো। মানসিক অবস্থার অবনতি এতটাই হয়েছিল যে সাইকিয়াট্রিস্ট দেখাতে হয়েছিল। তখন কোথায় ছিলে তুমি? তোমাকে হারানোর যন্ত্রণা সহ্য করতে গিয়ে সে কয়েকবার সুইসাইডও করতে গিয়েছিল। তার পরিবার, তোমার পরিবার, আমরা সবাই তাকে আগলে রেখেছি। আর আমার কথা বলছো? আমি তো শুধু বন্ধুত্বের দায়িত্ব পালন করেছি। তুলি আমাকে ভালোবাসিনি। যদি ভালোবাসতো আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মনে করতাম। আর তুমি খুবই ভাগ্যবান যে এমন একটা মেয়েকে পেয়েছো, কিন্তু তুমি আজ তাকে কি কষ্টটাই না দিলে। তাহলে এটা কি ছিল? কথা আছে, অর্ধেক সত্য পুরো মিথ্যের থেকেও ভয়ঙ্কর। তোমার ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। তুমি অর্ধেক সত্য দেখেছো, পুরোটা না। এসা। হঠাৎ রবিনের ডাক শুনে পাশে দাঁড়ানো একটা মেয়ে এগিয়ে আসে। রবিন তার হাত ধরে সামনে নিয়ে আসে। এই হলো এসা, আমাদের সাথে ইউনিভার্সিটিতে আছে।
সে ফিলোসফির প্রফেসর। মেয়েটা লুকিয়ে লুকিয়ে আমাকে ভালোবাসে, কিন্তু কখনো প্রকাশ করে। তুমি যাওয়ার পরে যখন তুলি পুরোপুরি ভেঙে পড়েছিল, তখন আমরা খুব ভালো বন্ধু হয়ে যাই। আমি শুধু বন্ধুত্বের দায়িত্ব পালন করেছি, এর বাইরে আর কিছু না। বিশ্বাস মানে এসা। যখন দূর থেকে আমাদের দেখতো এবং সামনে আসতে ভয় পেত, তখন তুলি ঠিকই বুঝে ফেলেছিল। কথায় আছে, একটা মেয়েকে আর একটা মেয়ের মন খুব ভালো বুঝতে পারে। তুলি বুঝেছিল এসা আমাকে পছন্দ করে, তাই সে আমাকে বলল, আজ আমরা এসার সামনে এমন ভাবে অভিনয় করব যেন মনে হয় আমাদের মধ্যে কিছু চলছে। সে কারণেই তুলি ইচ্ছে করে আমার হাত ধরেছিল, কারণ তুলি জানতো একটা মেয়ে তার পছন্দের মানুষকে কখনো কাউকে ভাগ করতে পারে না। আর তুমি কিছু না বুঝে না জেনে তুলিকে অপমান করে বসলে। রবিনের কথা শেষ হতেই চারপাশ যেন আবরণ নিস্তব্ধ হয়ে যায়। এসা ভয়ে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তার চোখে অশ্রু টলমল করছে। অন্যদিকে ঈশান স্থির দাঁড়িয়ে, যেন তার শরীর অবশ হয়ে গেছে। তার চোখ দুটো বড় বড় হয়ে আছে। সে বুঝতে পারছে না কোন কথাই বিশ্বাস করবে, কোন সত্যের সামনে দাঁড়িয়ে আছে সে। রবিন আবার বলল, তুমি আসার পর যে দৃশ্য দেখেছো সেটা আসলে সত্যি না। তুলি শুধু এশাকে সাহস দিতে চেয়েছিল। তাছাড়া তুলি এখনো তোমাকে ভালোবাসে। ঈশান, তুমি তাকে যতই দূরে ঠেলে দাও না কেন, তার হৃদয় তোমার নামেই ধুকপুক করে। কিন্তু তুমি আজ সেই মেয়েটার উপর হাত তুললে, যার সবচেয়ে বড় দুর্বলতা তুমি নিজে। ঈশান চোখ বন্ধ করে গভীর একটা নিঃশ্বাস নিল। হাত কাঁপছে, মনে হচ্ছে নিজের শরীরটা যেন নিজের নিয়ন্ত্রণে নেই। এখন প্রতিটা শব্দ রোদের মতো তাকে জ্বালাচ্ছে, আর প্রতিটা সত্য তার বুকে তীরের মতো বিঁধছে। কিছু মুহূর্ত নীরব থাকার পর ঈশান ফিসফিস করে বলল, তাহলে আমি ওকে ভুল বুঝেছি? আমি যে ওকে চর মেরে দিলাম, ওর চরিত্র নিয়ে কথা বললাম। তার গলা ভেঙে আসে। রবিন শান্ত কণ্ঠে বলল, হ্যাঁ ঈশান, এবার তুমি সত্যিই বড় ভুল করেছো। এই কথাটা শুনে ঈশানের পা হঠাৎ কাঁপতে থাকে। সে দেওয়ালে হেলান দেয়, মনে হচ্ছে তার বুকের ভেতর পুরো পৃথিবীটা ভেঙে পড়ছে। সে নিজের দুহাত দিয়ে মাথা চেপে ধরে, বিড়বিড় করতে থাকে, তুলি কাঁদছিল আমার জন্য। আমি কি করেছি? এসা তখন আস্তে করে এগিয়ে এসে রবিনের কানে ফিসফিস করে বলল, রবিন, তুলি কোথায় গেছে? ও ঠিক আছে তো? জানি না, তবে এমন অবস্থায় একা থাকা ঠিক না। ঈশান, তোমাকে ওর কাছে যেতে হবে। ঈশান মাথা তুলে রবিনের দিকে তাকালো, চোখে প্রচন্ড অপরাধ বোধ। রবিন তীক্ষ্ণ দৃষ্টিতে বলল, আমি যেতে চাই, কিন্তু ও কি আমাকে ক্ষমা করবে? এটা তোমার করণীয় নয়, এটা ওর অধিকার। তোমার ভুলের বিচার ও করবে, কিন্তু তার আগে তার কাছে তোমাকে যেতেই হবে। ও এখন মানসিকভাবে ভীষণ ভাঙা। তোমার কথা, তোমার আচরণ ওকে আরো আঘাত করতে পারে। কথাগুলো শুনে ঈশান আর দেরি করলো না। সে দৌড় দিতে শুরু করলো ক্যাম্পাসের গেটের দিকে। চোখে পানি, মনে হচ্ছে পুরো শরীরটা ভারী হয়ে গেছে। অন্যদিকে তুলি ক্যাম্পাস থেকে বের হয়ে সরাসরি রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে। চোখে জল থামাতে পারছে না। তার হাতে ফোন নেই, কাঁধে ব্যাগ থেমে গেছে। মনে হচ্ছে সে কোথাও আশ্রয় খুঁজছে, কিন্তু কোথাও পাচ্ছে না। হঠাৎ তার সামনে গাড়ির হর্ন বাজে। বাবার ড্রাইভার গাড়ি নিয়ে এসেছে। ম্যাডাম, আপনি ঠিক আছেন? স্যার ফোন করে বললেন আপনাকে নিতে আসতে। তুলি ভাঙ্গা গলায় বলল, চলেন বাড়ি নিয়ে যান। তুলি গাড়িতে উঠতেই কান্না থামানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। মাথা হেলিয়ে সিটে বসে পড়ল। তার মনে একটাই কথা, আমি কি সত্যিই ভুল করলাম, নাকি ঈশান আমাকে আর কখনোই বুঝতে পারবে না? এদিকে ঈশান দৌড়ে বাইরে এসে দেখে তুলি আর নেই। ঈশান চিৎকার করে ওঠে, তুলি প্লিজ থামো, আমাকে একবার সুযোগ দাও। কিন্তু রাস্তা ফাঁকা। নেই তুলি, নেই তার চেহারা, নেই তার শ্বাসের ছোঁয়া। ঈশান হাঁটু গেড়ে বসে পড়ল। তার বুক ফেটে যাচ্ছে। সে দুহাতে মাথা চেপে ধরে কান্না আটকে রাখার চেষ্টা করছে। আমি ওকে হারিয়ে ফেললাম। আমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটাকে নিজের হাতেই হারিয়ে ফেললাম। একটা ফোন বেজে ওঠে, রবিনের ফোন। রবিন, কে ফোন দিচ্ছে? রবিন স্ক্রিনে দেখে থমকে যায়। স্ক্রিনে লেখা তুলির বাবা। রবিনের গলা শুকিয়ে যায়। ফোনটা কাপা হাতে ধরল। রবিন, তুলি এখনই বাড়িতে এসে কাঁদতে কাঁদতে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। কিছুতেই দরজা খুলছে না। প্লিজ তুমি দ্রুত এসো, কিছু একটা ঠিক নেই। রবিন আর কিছু না শুনে দৌড়ে বেরিয়ে যায়। এসা ভয়ে চিৎকার করে, রবিন কি হয়েছে, কিছু বলো। রবিন পেছন ফিরে শুধু একটা কথাই বলল, দোয়া করো যেন আজকে কিছু খারাপ না ঘটে। তুলি দরজা বন্ধ করে রুমে ঢোকার পর এত জোরে কান্না শুরু করে যে তার ঠিক নিচের শ্বাস পর্যন্ত টেনে আসছে না।
চোখের সামনে ঈশানের সেই রাগ, সেই অপমান, সেই জ্বর সবকিছু বারবার ফিরে আসছে। তার চোখ দিয়ে অবিরাম পানি পড়ছে, মনে হচ্ছে বুকটা ছিঁড়ে যাবে। তুলির বাবা মা দরজার বাইরে দাঁড়িয়ে বারবার নক করছিলেন। তুলিমা, দরজাটা খোলো। মা প্লিজ, কি হয়েছে? তুলির বাবা গম্ভীর কিন্তু ভেঙে পড়া গলায় বললেন, তুলি, বাবা দরজা খুলো। কি হয়েছে বলো? কথা না বললে এমন কেন করবে? কোনো উত্তর নেই, শুধু ভেতর থেকে হাহাকারের শব্দ। রবিন দৌড়াতে দৌড়াতে ক্যাম্পাসের গেট পার হয়। এসব তার পেছনে ছুটে আসে। এসা হাঁপাতে হাঁপাতে বলে, রবিন, আমাকে বলো কি হয়েছে? রবিন এত দ্রুত বলল, তুলি রুমে বন্ধ হয়ে গেছে। ওর বাবা মা বলছেন, সে কথা বলছেন। আমার মনে হচ্ছে ভীষণ ভেঙে পড়েছে। ঈশানের কথাগুলো সহ্য করতে পারেনি। এসা আতঙ্কে মুখ চাপা দেয়। হায় আল্লাহ, তুলি এমন অবস্থায় একা থাকতে পারবে না। আমরা দ্রুত যেতে হবে। দুজন দৌড়ে গাড়ির দিকে ছুটে যায়। ঈশান রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁদতে থাকা চোখ মুখ মুছে ফোন বের করে তুলির নম্বরে কল দেয়। কল যায় না, বারবার বারবার বন্ধ বলে। প্লিজ তুলি, একবার ধরো প্লিজ। তার গলা ভেঙে যায়। থরথর করে কাপা হাতে সে রবিনের নম্বরে কল দিল। রবিন, তুলি কোথায়? ও ঠিক আছে তো? রবিন ফোন রিসিভ করে খুব তাড়াতাড়ি বলল, তোমার কাছে সব সত্য পরিষ্কার হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু এখন সবচেয়ে বড় সত্য হলো তুলি ভেঙে পড়েছে। আমরা ওর বাড়ির দিকে যাচ্ছি। আমি আসছি, প্লিজ ওকে একা থাকতে দিও না। ঈশান, তুমি চাইলেই আসতে পারো, কিন্তু মনে রেখো, তুলির সামনে যাওয়ার আগে তোমার একটু রাগ, দোষারোপ বা আবেগের ঝড় দেখানো চলবে না। ও এখন খুব নাজুক অবস্থায় আছে। ঈশান ফিস ফিস করে, আমি শুধু ওকে চাই। চাও? তবে তোমার ভুলের বোঝা নামিয়ে রাখতে হবে। আর যদি তুমি একটু ভুল করো, তুলি হয়তো আর কোনোদিন ফিরে তাকাবে না। ঈশান আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে একটা ট্যাক্সি থামিয়ে তুলিদের বাড়ির দিকে রওনা দিল। তুলি ফ্লোরে বসে আছে, হাঁটু জড়িয়ে। তার মাথা ভারী হয়ে গেছে, চোখ লাল, শরীর কাঁপছে। তার মনে হচ্ছে সে সবকিছু হারিয়ে ফেলেছে। আমি এত খারাপ কি করেছি? কেন আমাকে বারবার প্রমাণ দিতে হয়? কেন আমি যথেষ্ট নই কারো কাছে? তার হাত কাঁপতে থাকে। টেবিলে রাখা পানির গ্লাসটা হাতে তুলতে গিয়ে সেটা হাত থেকে পড়ে যায়। হঠাৎ দরজায় আবার ঠকঠক শব্দ। মা, দরজা খোলো। তুমি আমাকে এমন করে দিও না প্লিজ। তুলির বাবা এবার কড়া গলায়, তুলি, দরজা খুলো। না খুললে আমি জোর করে ভেঙে ঢুকবো। তুলি দরজার দিকে তাকিয়ে একটু থমকে থাকে। মনে হচ্ছে সে কিছু একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে। ঠিক তখনই ডোরবেল বাজে। তুলির বাড়ির ড্রয়িং রুমে সবাই ছুটে আসে। ড্রাইভার দরজা খুলে দেখে রবিন আর এশা দুজনেই দৌড়ে এসেছে। আঙ্কেল, আন্টি, তুলি কোথায়? দরজা খুলছে না, আমি ভয় পাচ্ছি। তুলির মা কাঁদছে। বাবা, কিছু একটা হয়েছে, আমরা বুঝতে পারছি না। তুমি কিছু একটা করো। দরজা ভাঙতে হবে। এশা আতঙ্কে বলল, রবিন, তুলি তো এমন ছিল না। ঈশানের কথাও সহ্য করতে পারেনি। আমি জানি না, তবু দেরি করা যাবে না। ঠিক তখনই বাইরের দরজা খুলে যায়। সবে পেছনে তাকায়। দরজার ফ্রেমে দাঁড়িয়ে আছে ঈশান, চোখ লাল, মুখ ভেজা অশ্রুতে, শ্বাস কাঁপছে, চোখে শুধু অপরাধবোধ আর আতঙ্ক। সে আস্তে বলে, তুলি কোথায়? আমি ওর কাছে যেতে চাই। রবিন এবার এগিয়ে এসে মুখোমুখি দাঁড়ালো। গিয়ে লাভ নেই যদি তুমি সামলাতে না পারো। তুলি এখন খুব ভাঙা। ঈশান কাঁপা গলায়, আমি ওকে কষ্ট দিয়েছি। আমি ওকে হারাতে চাই না। আমাকে একবার তার কাছে যেতে দাও, অনুরোধ করছি। তুলির বাবা এগিয়ে এসে চোখের দিকে তাকিয়ে বলেন, একটা কথা আগে শোনো, আমার মেয়েকে আর কখনো আঘাত করলে আমি তোমাকে ক্ষমা করব না, বুঝেছো? আমি নিজেকেই ক্ষমা করতে পারছি না আঙ্কেল। দরজা ভাঙ্গা সেই মুহূর্তে তুলির রুমের সামনে দাঁড়ায়। তুলি, আমরা এসেছি, প্লিজ দরজা খোলো। কোনো সাড়া নেই। তুলির বাবা শক্ত হয়ে বললেন, ভাঙো। দুজন কর্মচারী এসে দরজা ঠেলতে থাকে, কিন্তু তৃতীয়বারে মারার পর দরজা লক খুলে যায়। সকলেই ভয়ে দৌড়ে ভেতরে এসে দাঁড়ায়। আর তখনই রুমের ভেতর মেঝেতে বসে আছে তুলি, চোখ বন্ধ, মাথা নিচু, শ্বাস দৃঢ়, খুব দৃঢ়। তার চারপাশে ভাঙ্গা গ্লাসের টুকরো, কপালে পানির গ্লাসের ধাক্কা লাগার দাগ। সবাই থমকে যায়। তুলির মা চিৎকার করে ওঠে। তুলিমা! ঈশানের হৃদয় থেমে যায়, তার গলা শুকিয়ে যায়। সে ভয়ে কাঁপতে কাঁপতে এগিয়ে আসে। তুলি প্লিজ, চোখ খুলো প্লিজ। রবিন দেখলো তুলি অজ্ঞান, তবে শ্বাস আছে। এসা দৌড়ে এসে বলল, ওকে হাসপাতালে নিতে হবে এক্ষুনি।
অ্যাম্বুলেন্স ডাকছে রবিন। রবিন ফোন ডায়াল করছে। এশা তুলির মাথা কোলে নিয়ে বসেছে। তুলির মা কাঁদছে, তুলির বাবা স্থির দাঁড়িয়ে, চোখ ভেজা। আর ঈশান তুলির হাত ধরে বসে কাঁদছে, বারবার বলছে, মাফ করে দাও প্লিজ, মাফ করে দাও। আর চোখ বন্ধ করো না তুলি, আমি তোমাকে হারাতে চাই না প্লিজ। সাইরেনের শব্দ ভেসে আসে। অ্যাম্বুলেন্স পৌঁছে গেছে। অনেকেই অনেক দোয়া এবং চেষ্টার ফলে তুলিকে নিয়ে সবাই সঠিক সময়ে হাসপাতালে পৌঁছায়। ডাক্তার তার ট্রিটমেন্ট করার ফলে কয়েক ঘন্টার মধ্যে তুলির জ্ঞান ফিরে আসে। সবাই একসাথে তুলির রুমে প্রবেশ করে। সকালে গিয়ে দেখে তুলি কেমন যেন নিস্তব্ধ, কারোর সঙ্গে কোনো কথা বলছে না, যেন সে জীবন্ত একটা লাশ শুয়ে আছে। এমন সময় তুলির বাবা তুলির পাশে গিয়ে বসে এবং তুলির হাত নিজের হাতের মুঠোয় নিয়ে অপরাধীর মতো বলতে শুরু করে। তুলির বাবার কথাই তুলি মাথা তুলে তাকায়। তার বাবার দিকে চেয়ে দেখে তুলির বাবা এখনো তুলির হাত ধরে কান্না করছে, কিন্তু তুলি বুঝতে পারছে না তার বাবা তার কাছে কিসের জন্য ক্ষমা চাইছে। কেমন করেছে যিনি তার জন্য তুলির কাছে ক্ষমা চাইছে? তুলির বাবা তুলির চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে তুলি বুঝতে পারেনি তিনি কি বলতে চাইছেন, তাই আবার বলতে শুরু করলো। ঈশানের কোনো দোষ নেই মা, ঈশান নির্দোষ। সব দোষ আমার। আমি তোমাদের সাথে অন্যায় করেছি। আমি তোমাদের ভালোবাসাটাকে না বুঝে তাদের দুজনকে আলাদা করে দিয়েছি, যা আমার একদম করা উচিত হয়নি। আমি কি করব বলো? তখন টাকা, অহংকার, প্রতিপত্তি সব আমাকে অন্ধ করে রেখেছিল। আর তাছাড়া আমি আমার সম্মানের কথা ভেবেছিলাম। সেই সম্মান আজ যেটা আমার থেকে আমার মেয়েকে কেড়ে নিচ্ছে। আমি তো ভেবেছিলাম ঈশান তোর থেকে বয়সে অনেক ছোট। এখন যদি তোমাদের এই সম্পর্কটাকে আমিও মেনে নিই, তাহলে সমাজ মেনে নেবে না। তোমাদেরকে অনেক কটু কথা শুনতে হবে। তাই আমি তোমাদেরকে আলাদা করে দিয়েছিলাম। বুদ্ধি খাটিয়ে সকলের চোখে ঈশানকে কালপ্রিট বানিয়েছিলাম, যার জন্য তোরা জানিস সব দোষ ঈশানের এবং ঈশান সবকিছুর জন্য দায়ী। কিন্তু সেখানেও ঈশানের কোনো দোষ নেই। ঈশান তোকে অনেক ভালোবাসে। তুলির বাবা ভালো করে আশেপাশে তাকিয়ে দেখে সকলেই খুব জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। এরপর তিনি মাথা নিচু করে বললেন, কেউ কিছুই বুঝতে পারছো না তাই না? তাহলে শোনো আসল ঘটনাটা কি। দেখো আপু, ভুলে যেও না তুমি আমার বড় আপু হও। তুমি কিভাবে আমাকে এসব বাজে কাজে রাজি হতে বলো? ঈশান, একদম ফালতু কথা বলে মেজাজ খারাপ করিস না। আর কিসের বড় আপু? তুই হয়তো ভুলে যাচ্ছিস যে আমি তোর চাচাতো বোন, নিজের বোন না। এই কথাটা মাথায় রাখিস। আর তাছাড়া তুই যদি এখন আমার কথা না শুনিস, তাহলে তোর নামে আমি এখন বাবার কাছে গিয়ে এমন সব কথা বলবো যার জন্য বাবা তোর প্রতি প্রচন্ড বিরক্ত হবে। আর এই এফেক্ট গিয়ে পড়বে তোর বাবার উপর। সে তুমি আমার যেমন বোনই হও না কেন, বোন তো। আর আব্বু জানতে পারলে আমাকে খুব মারবে। আর তুমি আমাকে যে ভয়টা দেখাচ্ছ, এখন যদি আমি তোমার কথাতে রাজি হই, তারপরও বড় বাবার কানে গেলে বড় বাবা প্রচন্ড রেগে যাবে আমার উপরে। আর কত নিজেদের ক্ষমতার দাপটে আমাদেরকে দাবিয়ে রাখতে, আর কত নিজেদের ক্ষমতার দাপটে আমাদেরকে দাবিয়ে রাখবে বলো তো আপু? মানছি আমার বাবা তোমার বাবার কোম্পানির একজন সামান্য কর্মচারী, তাই বলে কি আমাদের নিজেদের কোনো ইচ্ছা বা স্বাধীনতা থাকতে নেই? সবসময় কেন তোমাদের ইচ্ছাই এবং তোমাদের স্বাধীনতায় আমাদেরকে চলতে হবে বলতে পারো? দেখ ঈশান, এবার কিন্তু তুই খুব বাড়াবাড়ি করছিস। তুই আমাকে যেভাবে কথা শোনাচ্ছিস, আমি কিন্তু এভাবে তোকে কখনোই মনে করিনি। আর না কখনো ছোট কাকা বা ছোট আম্মুকে বা তোর তোকে সেই নজরে দেখিনি। আর তাছাড়া আমি আমার নিজের প্রয়োজনের তাগিদে তোকে বলছি আমাকে একটু সাহায্য করার জন্য। আর তাছাড়া তুই ভাবিস না তোর এই লেম মার্কা কথাবার্তা শুনে আমি পিছিয়ে যাব। দেখ, এখন যদি আমার কথা না শুনিস, এই যে তোর ভিডিও আমি এখনই ছোট কাকার কাছে দেখিয়ে আসব। তখন দেখবি কেলানির আসল মানে কি। আপু, তুমি আমাকে এভাবে ব্ল্যাকমেইল করতে পারো না। বিশ্বাস করো আপু, কোনোভাবে যদি এই ভিডিওটা বড় বাবা বা আব্বুর হাতে যায়, তাহলে আমাকে মেরে ফেলবে তারা। প্লিজ, আমার সোনা বোন এমনটা করে না। চুপ! কি করতে পারি আর কি করতে না পারি সেটা তোকে বলে দিতে হবে না। তোকে তো আমি পরে দেখে নিব। বারবার এমন ইমোশনাল কথাবার্তা বলা ছেড়ে দিব। আর একবার যদি নিজেদেরকে ছোট করে কখনো কোনো কথা বলেছিস, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তুই কি একবারও ভেবে দেখেছিস এই কথা যদি কোনোভাবে বাবা বা ছোট কাকার কানে যায়, তাহলে তারা কি ভাববে বা তারা ঠিক কতটা
কষ্ট পাবে। কিন্তু আপু, আর কোনো কিন্তু না, তোকে তো আমি পরে দেখে নিব। আগে নিজে এই সমস্যা থেকে বেরিয়ে আস, তারপর। এবার বল, আমার কথা শুনবি কি না? না হলে এই ভিডিও এক্ষুনি ছোট কাকার কাছে পৌঁছে দিব নিজ দায়িত্বে। না 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 আপু, প্লিজ আব্বুকে দেখিও না। আব্বু আমাকে মেরে ফেলবে। আচ্ছা ঠিক আছে, দেখাবো না, কিন্তু তুই বল, আমি যা বলবো সব শুনবি? শুনতেই হবে নাকি? তোর আর কোনো উপায় আছে? ঠিক আছে। তুলির ঠোঁটে বিজয়ের হাসি ফুটে উঠল। ফোনটা হাতে নিয়ে সে নিচে নেমে গেল। আর ঈশান দাঁড়িয়ে রইল ভ্যাবলার মতো, হতবাক হয়ে মনে মনে ফিসফিস করে উঠল। এক বাঘে শীত যায় না তুলি হাসান। আজ আমাকে ব্ল্যাকমেইল করলে কাল আমি হিসাব চাইবো। আজ তোমার দিন, কাল হবে আমার। তুলি চলে যাওয়ার পর ঈশান অনেকক্ষণ দরজার দিকে তাকিয়ে রইল। তার চোখে হালকা অস্থিরতা, মনে চাপা ঝড়। তারপর ধীরে ধীরে সে ছাদের রেলিংকে গিয়ে দাঁড়ালো। রাতের আকাশ তখন কালো চাদরের মতো, তারারা হালকা ঝিকিমিকি। ঈশান রেলিং এ হেলান দিয়ে চোখ বন্ধ করলো। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ তার ঠোঁটের কোণে রহস্যময় একটা হাসি ফুটে উঠল, যেন খুব গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত সে নিয়ে ফেলেছে। সকালের আলো পৃথিবীর ঠিক মতো আসতে না আসতেই তুলি ইউনিভার্সিটির জন্য রেডি হয়ে নিচে নেমে এলো। ব্যাগ হাতে নেমে তার চোখে পড়ল ঈশান এখনো ঘুমাচ্ছে। তুলির সঙ্গে সঙ্গে রেগে আগুন হয়ে গেল। এই ছেলেটা একদিন আমাকে পাগল করে ছাড়বে। সারা রাত কি করে, এখনো ঘুমাচ্ছে? সকাল সকাল বের হওয়ার কথা বলেছিলাম। রাগে তার চোখ লাল হয়ে গেল। খাটের পাশে রাখা টেবিলে এক গ্লাস পানি দেখে তুলি আর কিছু ভাবলো না। দৌড়ে গিয়ে ঠাস করে সে পানি ঈশানের মুখে ছুঁড়ে মারল। পানি মুখে পড়তেই ঈশান চমকে উঠে বসলো। চোখ মুখ মুছে কয়েক সেকেন্ড বোঝার চেষ্টা করলো কি হলো। তারপর যখন বুঝলো, তার শরীর রাগে কাঁপতে লাগলো। কোন শালার এত বড় সাহস রে আমার গায়ে পানি দেয়? ঈশান সেই গর্জন তুলির কানে যেতেই সে আবারও খেপে উঠল। তুলি ঝাঁপিয়ে পড়ার মতো ভঙ্গিতে সামনে এগিয়ে এসে বলল, তোর এত বড় সাহস, তুই আমাকে গালি দিচ্ছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। কাকা। ওই কাকা ডাকটা এমন বাজখাই গলায় ছিল যে পুরো বাড়ি কাঁপিয়ে ওঠার মতো। তুলির মুখ থেকে এমন তীক্ষ্ণ চিৎকার বেরোতে দেখে ঈশান ভয় পেয়ে দৌড়তে উঠে দাঁড়ালো। সে বুঝলো আরেকটু দেরি হলে পুরো বাড়িতে বর্ষার বজ্রপাত নামবে। ঈশান তাড়াতাড়ি গিয়ে তুলির মুখ চেপে ধরলো, যাতে আর শব্দ বের না হয়। চুপ চুপ প্লিজ আপু, কারো সামনে আমার বেইজ্জতি করো না। সরি বললাম, সরি। আর গালি দিব না, প্লিজ শান্ত হও। তুলি তার দিকে চোখ কুচকে তাকালো, যেন আরেকটু হলেই ঈশানের গলা মটকে দেবে। আরেকবার আমাকে গালি দিলে খাট থেকে নিচে ফেলে দিয়ে মাথায় জুতা মারবো, বুঝেছো? ঈশান মাথা নিচু করে ঘাড় নাড়ল এবং খুব শান্তভাবে উত্তর দিল, ঠিক আছে, আর হবে না। তুলি তখনও রাগি ফুঁসছে, কিন্তু ঈশানের ভয়ত মুখ দেখে সে কিছু একটু নরম হলো। ফ্রেশ হও, 10 মিনিটের মধ্যে নিচে আসবা, ব্রেকফাস্ট একসাথে করব। এমন ভাবে তুলি কথাগুলো বলল যেন কিছুই হয়নি। এমন ভঙ্গিতে তুলি ঘুরে চলে গেল। কিন্তু ঈশানের মাথায় তখনও রাতের সেই সিদ্ধান্ত আর ভোরের এই ঘটনা সবকিছু মিলিয়ে ভেতরে ভেতরে যেন অন্য এক ঈশান তৈরি হচ্ছে। তার চোখে আবার সেই রহস্যময় হাসি ফিরে এলো। সকালে নাস্তার টেবিলে সবাই বসে যখন চুপচাপ খাচ্ছিল, ঠিক তখনই সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে তুলি আর ঈশান। যদিও তারা দুজন একসাথে নিচে নেমেছে, টেবিলে পৌঁছানোর পর চারপাশে সবার দৃষ্টি পড়তে তারা একসাথে না বসে স্বাভাবিকভাবেই দুজন দুপাশে গিয়ে চুপচাপ বসে। ঈশান বসতে যাবে, এমন সময় হঠাৎ মেজাজি কর্কশ গলায় তুলির বাবার গর্জন। দাঁড়াও ঈশান। হঠাৎ এমন গর্জন শুনে ঈশান চমকে থমকে দাঁড়িয়ে যায়। তুলির বাবা তখন মাথা নিচু করে খাচ্ছিলেন। কিছুক্ষণ পর ধীরে ধীরে মাথা তুলে সোজা ঈশানের দিকে তাকালো। সেই দৃষ্টি খুব বেশি জোরালো না হলেও ভয় ধরানোর মতো যথেষ্ট। কোথায় যাচ্ছিস জানতে পারি? জি বড় বাবা, ভার্সিটিতে যাচ্ছিলাম। এই সময় ভার্সিটিতে যাচ্ছিস মানে? এখন কয়টা বাজে তোর খেয়াল আছে? তোমরা যে ভার্সিটিতে যাও সেটাকে শুধু হাওয়া খেতে, নাকি অন্য কিছু? ক্লাস করতে না পারলে যাওয়ারই বা কি দরকার বলো তো? সরি বড় বাবা, আজকে একটু দেরি হয়ে গেছে। আসলে ঘুম ভাঙতে দেরি মানে? কাল কখন ঘুমিয়েছিস যে আজ এত দেরি হলো? আমরা যখন তোমার বাবার সাথে পড়তাম তখন ভোর হওয়ার আগেই উঠে পড়তাম, পড়াশোনা শেষ করে আবার কলেজে যেতাম। কঠোর পরিশ্রম না করলে জীবনে কিছুই পাওয়া যায় না, এগুলো নতুন নয়। জি বড় বাবা, আমি কাল থেকে সকাল সকাল ওঠার চেষ্টা করব।
চেষ্টা করবে মানে? কথা তো তোরা খুব জানিস। কাল সকাল থেকে আমার সাথে জগিং এ যাবি। ধীরে ধীরে অলস হয়ে যাচ্ছিস। এখন থেকে প্রতিদিন সকাল 5টায় গার্ডেনে দাঁড়িয়ে থাকবি। তুলির বাবার কথাই ঈশানের চোখ বড় হয়ে যায়। সে বিস্ময়ে তার দিকে তাকালো। তারপর পাশের দিক তাকিয়ে দেখা গেল তুলি মিটিমিটি হাসছে। টেবিলে থাকা অন্য সবাই আরো দমিয়ে হাসছে। স্পষ্টই বোঝা যাচ্ছে ঈশান এখন বিপদে। হঠাৎ তুলির হেসে ওঠার শব্দ তুলির বাবার কানে গিয়ে লাগে। তিনি তুলির দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, তুমি তো খুব হাসছো দেখছি। শোনো, শুধু ঈশান একা নয়, তোরা দুজনই অলস হয়ে গেছিস। তাই কাল ভোর সকাল 5টায় তুমি আর ঈশান দুজনই আমার সাথে জগিং এ যাবে। গার্ডেনে যেন দুজনকে দেখি। ইজ দ্যাট ক্লিয়ার? কিন্তু আব্বু, তাই বলে সকাল 5টা? প্লিজ, ওই সময়টার ঘুমটা কত সুন্দর হয় তুমি জানো না? জীবনে বড় কিছু অর্জন করতে চাইলে ঘুম, তন্দ্রা আর আরামের কিছুটা ত্যাগ করতেই হয় মামনি। তুলি বিরক্তি দিতে ঈশানের দিকে তাকালো, কিন্তু দেখলো ঈশান চুপচাপ বসে তৃপ্তির হাসি দিচ্ছে। তুলির গা জ্বলে গেল আরো বেশি। তারপর সে অসহায় মুখ নিয়ে ঈশানের বাবার দিকে তাকালো। ঈশানের বাবা দীর্ঘশ্বাস ফেলে বুঝতে পারলেন তুলির সাহায্যের হাত চাইছে। তাই তিনি মিনমিন করে বলেন, তুমি চুপ। তোমার বেশি আশকারায় নষ্ট হয়ে গেছে। আমি যা বলেছি সেটাই ফাইনাল ডিসিশন। আর কারো মুখ থেকে একটা কথাও শুনতে চাই না। এটুকু বলেই তুলির বাবা চেয়ার ঠেলে উঠে চলে গেলেন। তুলি আর ঈশান টেবিলের দিকে তাকিয়ে চুপ। কেউই চোখ তুলে তাকাচ্ছে না। সবাই শান্ত, কারণ সবাই বুঝে গেছে এখন আর ওদের কেউ বাঁচাতে পারবে না। তার দুজনই উঠে চলে যাচ্ছিল। এমন সময় পিছন থেকে ঈশানের মা ডাকলেন, এই খাবার না খেয়ে কোথায় যাচ্ছিস তোরা? ও খাবারের গলা দিয়ে নামবে না ছোট আম্মু। তাই বলে এভাবে না খেয়ে চলে যাবি? অন্তত কিছু খেয়ে যা মা। তার আর একবারও পিছনে তাকালো না, কোনো কথার উত্তর দিল না। মন খারাপ, বিরক্ত, লজ্জা সব একসাথে নিয়ে তারা বাড়ির বাইরে চলে গেল। বাড়ি আসার আগ পর্যন্ত তুলি চুপচাপ দাঁড়িয়ে আছে। কয়েক সেকেন্ড পর সে ঈশানের দিকে ঘুরে দাঁড়ালো। সব তোর আইডিয়া তাই না? তুই বাবাকে কিছু একটা কানে কানে বলেছিস আমার এত সুন্দর ঘুমটার 12টা বাজানোর জন্য। সব তোর প্ল্যান। দেখো আপু, আমি পাগল নাকি? নিজের ঘুম নষ্ট করার প্ল্যান কোন পাগল করবে? তুমি ভুলে গেছো তোমার সাথে সাথে আমাকেও কাল সকালে উঠতে হবে। নিজের পায়ে কুড়াল মারার মতো বুদ্ধি আমার নেই। তুই করিসনি, আমিও করি নাই। তাহলে হঠাৎ করে আব্বুর মাথায় জগিং এর ভূত উঠলো কিভাবে? আমাকে জিজ্ঞেস করো না বাবার মাথায় কি আসে, ওইটাও রহস্য। না না না, এটা কোনোভাবেই স্বাভাবিক না। আর আমি এটা পারবো না। শুনছিস, আমি কখনোই ভোর 5টায় উঠে জগিং করতে পারবো না। তুই কিছু একটা কর, যেভাবেই হোক আব্বুকে রাজি করাতে হবে। পাগল নাকি তুমি? নিজের বাবাকে তুমি নিজে না বলে আমাকে কেন বলাচ্ছ? আমি বললে তো বড় বাবা আমার শিক্ষা দিবে জীবনের। মানে তুই বলবি না? আমি ভেবে চিন্তেই বলছি আমি পারবো না। ঠিক আছে, তুই না বললে আমি এখনই গিয়ে তোর বাবা মাকে বলি তাদের ছেলে কত গর্বের কাজ করেছে গোপনে গোপনে। হারে আপু, বারবার আমাকে এই নিয়ে ব্ল্যাকমেল করো না। একবার বন্ধুদের প্রলোভনে ভুল করেছি বলে কি আজীবন শাস্তি খাবো? 1 সেকেন্ডের ভুল সারা জীবনের কান্না হতে পারে। তাই মুখ বন্ধ রাখো। আমাকে এই জগিং থেকে বাঁচাতে তোর কিছু একটা করতে হবে। গাড়ি এসে থামে ভার্সিটির পথে। গাড়ি এসে থামতেই দুজন আর কোনো কথা না বলে উঠে বসলো। পুরো রাস্তা তারা কেউ কারোর দিকে তাকায় না। একটা বিব্রত, একটা রাগ, একটা ঝামেলা, সব জট বাকি আছে। গাড়ি থামতেই দুজন একসাথে বের হলো, যা দেখে বাকি স্টুডেন্টরা চোখ বড় বড় করে। কারণ এই দুজন সারা জীবন আলাদা আলাদা চলে, একসাথে নামছে একই গাড়ি থেকে। তাদের বন্ধুরা তো হতবাক। তুলি হাসতে হাসতে ঈশানের কাছে এসে হঠাৎই তার হাত ধরে ফেল। ঈশান প্রথমে অস্বস্তিতে পড়ল, পরে একটা বোকাশোকা হাসি দিয়ে হাতটা শক্ত করে ধরে ফেলল এবং দুজনে হেঁটে ঢুকে গেল। আজকে পুরো ক্যাম্পাসের আলোচনার কেন্দ্রবিন্দু ঈশান আর তুলি। তার দুজনেই যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, এমন সময় তাদের সামনে একজন ছেলে এসে দাঁড়ায় এবং বলতে শুরু করে, ওই তুলির হাত ছাড় বলছি। এই সাহস তোর হলো কিভাবে? তুই আমার জানের হাত ধরেছিস। আজ তোকে আমি কবজ করে ফেলবো। ও, আজরাইল কি আজ ছুটিতে গেছে নাকি আজ তোর কাছে জান কবজের দায়িত্ব দিয়ে গেছে? ফালতু কথা বলবি না ঈশান, যা বলছি হাত ছাড়, তা না হলে কিন্তু খুব খারাপ হবে। হাত ছাড়বো না, যা করার করো। শেষবার বলছি, ভালোভাবে হাত ছেড়ে দে। এই ভাইয়া,
আপনি আবার কে? এইভাবে আমাদের পথ আটকে দাঁড়িয়ে আছেন কেন? বলা নেই কয়া নেই। কি তুমি কি বলছো? ঈশান তোমার কি? ও তোমার বেবি মানে কি? তাহলে আমি কে? আমিও তো সেটাই জানতে চাই, আপনি কে? কেন আমাদের পথ আটকাচ্ছেন? তুলি প্লিজ এমনটা করো না। আমি তোমাকে ভালোবাসি, তুমি জানো সেটা। আমি ভুল করেছি, আমি মানছি, কিন্তু তাই বলে তুমি আমার চোখের সামনে অন্য কাউকে নিজের বেবি বলবে? প্লিজ একবার আমাকে শোনো। ব্যাস, অনেক নাটক হলো। চলো সোনা, ক্লাসে দেরি হচ্ছে। ঈশান আজ ছাড়ো বলছি। আপনি কে যে ঈশান আমার হাত ছাড়বে কি ছাড়বে না সেটা আপনি ঠিক করবেন? জানিয়ে রাখছি, ঈশান আমার হাত ছাড়বে না। আমি ছাড়বো কি না আমি সিদ্ধান্ত নেব। আর দেখুন, আপনার জান সোনা তাসনিম না কি যেন নাম, ওই দেখুন দূর থেকে তাকিয়ে আছে। আপনি যদি আমার পেছনে এইভাবে ঘুরে বেড়ান, ওটা যদি আপনার তাসনিম দেখে ফেলে, তাহলে আপনাদের সম্পর্কটা থাকবে তো? তুলির আগে ফুসতে ফুসতে ঈশানের হাত টেনে নিয়ে সেখান থেকে চলে গেল। রবিন স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তার চোখে হতাশা, দুঃখ আর হেরে যাওয়ার যন্ত্রণা। দুজনেই চলে যাওয়া পর্যন্ত সে শুধু তাকিয়ে থাকলো নিঃশব্দে। তুলি আর ঈশান একসাথে কিছু দূর হেঁটে আসে, চারপাশে কেউ নেই। বুঝতে পেরে দুজনই একটু দূরে সরে দাঁড়ায়। ঠিক তখনই তুলির ভেতর যে দুষ্টামি জমেছিল তা বেরিয়ে আসে। সে একবার ঈশানের দিকে তাকায়, তারপর মাথা নিচু করে হেসে গড়াগড়ি খেতে থাকে। সেই হাসি যেন পুরো সকালটাকে আলো করে দেয়। ঈশান দাঁড়িয়ে অবলোক চোখে শুধু তাকিয়ে থাকে তুলির সেই মায়াবী হাসিটা দেখে। তার ভেতর কেমন যেন মোলায়েম হয়ে যায়। কিছু মুহূর্তের জন্য সে যেন অন্য জগতে হারিয়ে যায়। এখন কেউ না জানলে বলবেই এই মেয়েটা নাকি বদমেজাজের রানী, কিন্তু এই হাসিটা এ যেন পুরো মানুষটাকে বদলে দেয়। কি সুন্দর মায়াবী নিষ্পাপ লাগছে তাকে। হাসলে কি সব মেয়ে এমন সুন্দর লাগে, নাকি তুলি আপু একটু বেশি সুন্দর তাই এমন লাগছে? আর সত্যি কথা কি জানো, যদি কেউ আজকে এই মুখটা দেখে, তারা কখনোই বিশ্বাস করবে না যে এই মেয়েটাই গতকাল রাতে আমাকে যেভাবে ব্ল্যাকমেইল করেছিল, কি ভয়ঙ্করভাবে আটকে ফেলেছিল, কিন্তু আজ যেন আরেকজন মানুষ। তুলির হাসি একসময় একটু কমে আসে। হঠাৎই তার চোখ গিয়ে পড়ে ঈশানের দিকে। দেখে যে ছেলেটা যেন কোনো জাদুতে আটকে গেছে, অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। এদিকে তুলির মুখের হাসিটা আরো চওড়া হয়। সে ধীরে ধীরে ঈশানের দিকে এগিয়ে আসে। ঠিক সামনে এসে দাঁড়াতেই ঈশানের চোখের সামনে তুলির চুল উড়ে এসে পড়ে। ঈশান স্তব্ধতা ভেঙে বাস্তবে ফিরে আসে। এদিক ওদিক তাকাই, গলা শুকিয়ে আসে, তারপর আমতা আমতা করে। কি হয়েছে? এভাবে কাছে আসছেন কেন? আরে ওহে বাচ্চা, তুই এমন তোতলাচ্ছিস কেন? কি হয়েছে? দেখা যাচ্ছে তুই চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা খাচ্ছিস। কি সব আজে বাজে বলছেন? আর আজকে সকালের সামনে আমাকে নিজের বয়ফ্রেন্ড হওয়ার অভিনয় করতে বললেন কেন? মাথায় কি চলছে আপনার? কি মতলব? কিছু তো বলুন। গাধা, এসব তুই বুঝবি না। তবে আজকে তুই যে অভিনয় করেছিস, বাপ রে, একদম রিয়েল। আমি ভাবছি তোর একটা ট্রিট দিব। ট্রিট দিবেন? আমার পাওনা মানে? আরে এত ভালো অ্যাক্টিং করলি, তাই তো একটা ট্রিট তোর প্রাপ্য। আমি কারো পাওনা রেখে দেই না, যার পাওনা তাকে সুদে আসলে ফেরত দেই, বুঝছিস? না, আপনার ট্রিট লাগবে না আমার। আপনি রাখেন আপনার ট্রিট। ঈশানের কথা শেষ হতেই তুলি আর এক সেকেন্ডও দাঁড়ায় না, দ্রুত গতিতে চলে যায়। তবে যাওয়ার সময় পিছন ফিরে ঈশানের দিকে একবার বেশ ভালো করে তাকায়, চোখের ইশারায় বলে যায় নিচে দাঁড়িয়ে থাকবি। তুলি চোখের আড়ালে যেতেই ঈশান মাথা চুলকে হালকা হাসে। মনে হয় সেও বুঝতে পারছে না কেন তুলির সবকিছু তার কাছে এমন অদ্ভুত লাগছে। অবশেষে সে ক্লাসের দিকে হাঁটে, কিন্তু ক্লাসরুমের দরজা পেরোনোর আগেই তার বন্ধুরা তাকে ঘিরে ধরে। কি রে মামা, কোন সময়, কোন দিন, কোন বছর থেকে শুরু করছিস? কিছুই জানাইলি না। কি বলছিস তোরা? কবে, কখন, কি? আরে তোলে তোলে টেম্পু চালাস আর আমরা কইলে হরতাল, মানে সব আমাদের অজান্তে। থাম তোরা, বাজে কথা বন্ধ কর। ওই দেখ স্যার ঢুকতেছে, চল ক্লাসে যাই। আরে দাঁড়া, একটা কথা বল। তুলি আপু তো তোর থেকে বয়সে বড়, তাই না? তাহলে কিভাবে সিনিয়র আপুর তোর মতো একটা পিস্তির সাথে জড়ালো? আর তুই বা কিভাবে পটাইলি বল, এখনই বল। ছি,
ভাষার কি অবস্থা তোদের? ভুলে যাস না, তুলি আপু আমার বড় বোনের মতো। উফ, চাচা তো বোন, নিজের বোন না তো। আর বোনকে বউ বানাচ্ছিস তুই, আমরা না। ক্লাসের দরজা ধাক্কা দিয়ে বাইরে বের হতেই তুলি থমকে দাঁড়ায়। দুপুরের রোদ মাঠের ঘাসে লেগে চকচক করছে, আর সে মাঠের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে ঈশান, হাত দুটো পকেটে, চোখ অন্য কোথাও, অন্য মনস্ক হয়ে কিছু একটা ভাবছে, যেন পৃথিবীর আর কিছুই তার চোখে নেই। তুলি দূর থেকে এই দৃশ্য দেখে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলো। ধীরে ধীরে ঈশানের দিকে এগিয়ে এলো, কাছে যেতেই হালকা করে মুচকি হাসলো। তারপর দুহাতের একটাকে বাড়ি ঈশানের কাঁধে আলতো করে স্পর্শ করলো। ঈশান হঠাৎ চমকে উঠল, তবে চমকটা মুখে ফুটলো, চোখে ফুটলো না, কারণ সে জানতো কে এসেছে। তাই কোনো দিকে না তাকিয়ে সেই পরিচিত ভঙ্গিতে বলল, জানেন কখন থেকে দাঁড়িয়ে আছি এখানে আপনার জন্য? সেই যে ক্লাস শুরু হবার আগে খুব বড় বড় কথা বললেন, এবার আমি ঠিক সময় আসব। আর এখন এই তো আধ ঘন্টা পরে রাজকুমারীর আগমন হলো। আমাকে এমন করে বিরক্ত করে কি আনন্দ পান বলেন তো? সত্যি বলছি, মাঝে মাঝে মনে হয় আপনি ইচ্ছা করে আমাকে জ্বালান। আরে গাধা, তুই কি আমার ভালোবাসাটা বুঝিস না? তোকে যে আমি কতটা ভালোবাসি সেটা তোকে একটু না খোঁচালে বোঝানো যায়? আমি তোকে দেরি করাই না, আমি তো চাই তুই আমার জন্য অপেক্ষা করলে যে মানুষটা একটু একটু করে আরো আপন হয়ে যায়, সেটা বুঝিস না? তুলি এবার ঈশানের কাঁধে মাথা হেলিয়ে বলল, আর শোন, এটা কিন্তু দেরি নয়, এটা তোকে ভালোবাসার এক্সট্রা সময় দেওয়া। এত বাজে কথা আপনি কিভাবে বলেন এভাবে? আর হ্যাঁ, প্লিজ প্লিজ শুনেন, এখন একটু দূরত্ব বজায় রেখে চলবেন। এই যে ক্লাসের সামনে মাঠের মাঝখানে এমন আচরণ করেন, মানুষ তাকিয়ে থাকে, আমি লজ্জা পাই না নাকি? ঈশানের এমন কথাই তুলি পুরোপুরি থেমে যায়। তার চোখে বিরক্তির ঝিলিক, ঠোঁটের কোণে রাগ জমে ওঠে। এক পা এগিয়ে এসেও সে ঈশানের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে শব্দ করে বলল, দেখ, এখন যদি আর একটা বাজে কথা বলছিস তাহলে শুধু হাত না, তোর গলা জড়িয়ে ধরবো। আর সেটা আদর না, সত্যিকারের মারধরও হতে পারে, বুঝলি? তুলির চোখে রাগের ঝিলিক চিকচিক করছে, কিন্তু ঈশান বুঝে গেছে এই রাগের মধ্যে লুকিয়ে আছে হাসি, অভিমান আর ছোট্ট ভালোবাসা। এই না না, ঠিক আছে, আর বলবো না কিছু, চলেন যাই। আপনি না রেগে গেলে আমার দিনটাই ভালো যায় না। আর গলা জড়িয়ে ধরা মানে আপনি যে কিছু করতেই পারেন, সেটা আমি ভালো করেই জানি। এখন চলুন, আপনার এই রাজকীয় রাগ নিয়ে না গেলে আবার ঝড় তুলবেন। এভাবেই রাগ, অভিমান, মজা আর ভালোবাসা নিয়ে দুজন পাশাপাশি হাঁটতে শুরু করলো। মাঠের রোদ তাদের ছায়া দুটো লম্বা হয়ে মিশে গেল একসাথে, যেন তাদের গল্পটাও ঠিক এমনভাবে মিশে যাচ্ছে। তুলি ঈশানের জোর করে রেস্টুরেন্টে নিয়ে যায় তাকে ট্রিট দেওয়ার জন্য। ঈশান প্রথমে যেতে চাচ্ছিল না, কিন্তু পরে তুলি জোড়াজুড়িতে আর না করতে পারে না। সে তুলির সাথে রেস্টুরেন্টে যায়। তুলি নিজের পছন্দ মতো সব খাবার অর্ডার দেয়, আর তারা দুজন গল্প করতে করতে খাচ্ছিল। এমন সময় তুলি লক্ষ্য করলো ঈশানের ঠোঁটের কোণে খাবারের ছোট্ট একটা অংশ লেগে আছে। এটা দেখে সে নিজের হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে বোঝাতে চাইল, কিন্তু ঈশান ঠিকমতো বুঝতে পারলো না। সে শুধু মুখে হাত দিয়ে ঘাটাঘাটি করলো, কিন্তু পরিষ্কার করতে পারলো না। পরবর্তীতে তুলি নিজেই উঠে গিয়ে টিস্যু বক্স থেকে একটা টিস্যু বের করলো, তারপর ধীরে ধীরে ঈশানের ঠোঁটের কোণে লেগে থাকা ভাতের অংশটা মুছে দিল। সেই মুহূর্তে তুলির মুখ ঈশানের মুখের খুব কাছাকাছি চলে আসে। দুজনের চোখাচোখি হয় এবং দুজনের স্থির হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ এভাবেই সময় কেটে যায়। হঠাৎ ওয়েটারের ডাকে তাদের ধ্যান ভেঙে যায়। দুজনেই বেশ ইতস্তত হয়ে যায়। এই দৃশ্যটা দূরের এক কোণে টেবিলে একজন পুরুষ গভীরভাবে লক্ষ্য করছিল। তিনি আর কেউ নন, তুলির বাবা। তুলির বাবার আজ একটা বিজনেস মিটিং ছিল, যা তিনি বাইরের রেস্টুরেন্টে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই পরিকল্পনা মতো তিনি তার বিজনেস পার্টনারদের নিয়ে এসেছিলেন এই রেস্টুরেন্টে। এমন সময় দুটো পরিচিত কণ্ঠ তার কানে ভেসে এলো। সামনে তাকিয়ে দেখলেন তুলি আর ঈশান নিজেদের মধ্যে দুষ্টামি করছে এবং খাওয়া দাওয়া করছে। শুরুতে তিনি বিষয়টা স্বাভাবিকভাবে নিলেন, কিন্তু সময়ের সাথে সাথে তাদের আচরণ, চোখাচোখি, হাসি এসব তার কাছে খুব স্বাভাবিক লাগলো না।
যে মানুষটা বিচক্ষণ তিনি দূর থেকে পৌঁছে গেলেন এমন কিছু যা তুলি আর ঈশান তখনও বুঝতে পারেনি। তাদের দুজনের মাঝেই এখন এক অদ্ভুত টান তৈরি হচ্ছে, হয়তো অনুভূতি। সেদিনের মতো বিষয়টা তিনি মনে রেখে দিলেন। ঈশান বারবার তুলিকে প্রশ্ন করছিল, কেন সে তাকে ব্ল্যাকমেল করে আজ তার বয়ফ্রেন্ড সাজালো? আর ওই রবিনী বা কেন এত অধিকার দেখাচ্ছিল তুলির ওপর? ঈশানের এসব প্রশ্নের উত্তর না পাওয়ায় সে আরো অস্থির হয়ে পড়েছিল, কিন্তু কোথাও একটা বাধা কাজ করছিল, তাই সে তার অনুভূতি প্রকাশ করতে পারছিল না। তুলি আপু প্লিজ, এবার অন্তত বলো তুমি কেন আজকে আমাকে তোমার বয়ফ্রেন্ড হওয়ার অভিনয় করতে বললে? আর রবিনী বা কেন বারবার তোমাকে জান জান বলছিল? তুই তো দেখছি নাছর বান্দা, তোকে না বললে তুই আর ছাড়বিই না, সেটা বুঝে গেছি। আচ্ছা শোন, ওই অভিনয়ের বাচ্চা কয়েকদিন ধরে আমাকে প্রপোজ করছিল। আমি বারবার নিষেধ করলেও সে শুনছিল না। আমি জানি রবিনের চরিত্র ভালো না, সে একের বেশি মেয়ের সাথে সম্পর্কে আছে। তাকে আমি অনেকবার সতর্ক করেছি যেন আমার পেছনে না লাগে, কিন্তু কুত্তার লেজ কি আর সোজা হয়? তাই ওকে যখন বললাম যে আমি অন্য একজনের সাথে সম্পর্কে আছি, সে বিশ্বাসই করলো না, বরং বলল আমার বয়ফ্রেন্ডকে দেখতে চায়। এখন আমি হুট করে বয়ফ্রেন্ড কোথা থেকে আমদানি করি? তুই তো জানিস আমার কোনো বয়ফ্রেন্ড নাই, তাই তোকে নিয়ে গিয়েছিলাম। আর শোন, তুই যেভাবে অভিনয় করলি, বাহ, পারিস তো অনেক ভালোই। সেদিন তারা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যায়, কিন্তু বিপত্তি শুরু হয় পরের সকালে। তুলির বাবা দুজনকে জোর করে ঘুম থেকে তুলে জাগিয়ে নিয়ে যায়। তুলি জগিং এ গিয়ে বারবার ঘুমিয়ে যাচ্ছিল, আর ঈশান বারবার তাকে জাগিয়ে দিচ্ছিল, কারণ একবার যদি তুলির বাবার নজরে পড়ে তাহলে দুজনেরই খবর আছে। এক পর্যায়ে এসে তুলির অবস্থা দেখে ঈশানের সত্যি খারাপ লাগতে থাকে। সে ফন্দি করতে থাকে কিভাবে এই ঝামেলা থেকে তারা দুজনই মুক্তি পায়। বেশ কিছু দূর যাওয়ার পর হঠাৎ ঈশানের মাথায় একটা বুদ্ধি আসে। সে তুলিকে হালকা একটা ল্যাং দেয় এবং চোখের ইশারায় পড়ে যেতে বলে। তুলি বুদ্ধিমতী বুঝে গেল ঈশান কি চাইছে, আর সে দেরি না করে ওরে বাবারে মারে বলে চিৎকার দিয়ে রাস্তার উপর বসে পড়ে। তুলি সেই চিৎকারে তুলির বাবা পিছনে ফিরে তাকান, দেখেন তুলি রাস্তার উপর বসে আছে, ঠ্যাং ধরে কাঁদছে। তুলির বাবা দ্রুত তুলির কাছে এগিয়ে আসে। কি হয়েছে মামনি, এভাবে চিৎকার করছো কেন? আর বলো না আব্বু, দূরে যেতে যেতে হঠাৎ পা মুচকে পড়ে গেছি, প্রচন্ড ব্যথা করছে। এখন এই ব্যথা নিয়ে আমি কিভাবে জগিং করব তুই বল? তুলির বাবা কথাটা শুনে হয়তো কিছুটা আন্দাজ করলেন, কিন্তু তবু কিছু বললেন না। তিনি ঈশানকে বললেন তুলিকে বাড়ি নিয়ে যেতে। ঈশান এসে তুলিকে উঠতে সাহায্য করলো, কিন্তু তুলি আবারও ব্যথার অভিনয় করলো। বাধ্য হয়ে ঈশান তাকে কোলে তুলে নিল। তুলি ঈশানের ঘাড়ে হাত জড়িয়ে ধরল। এই দৃশ্যটাও তুলির বাবার চোখ এড়ালো না। ঈশান যখন তুলিকে কোলে তুলে নিল, তুলি তার ঘাড়ে দুহাত জড়িয়ে সামান্য মাথা নামিয়ে রাখলো। দূর থেকে দেখতে যেন মনে হচ্ছিল মেয়েটা সত্যি ব্যথায় কাতর, কিন্তু কাছ থেকে দেখলে বোঝা যেত ভেতরে ভেতরে সে হেসেই মরছে। ঈশান মুখ কষাকষি করে বলল, আরো একটু নাটক করবি? একটু জোরে জোরে কাঁদলে আরো রিয়েল দেখাবে মনে হয়। চুপ, আব্বু এখনো দেখছি কিনা জানিস, সব নষ্ট করে দিবি। ঈশান চোখ উল্টে আগায়, কিন্তু দুজনের মাথায় একই চিন্তা, একটা আজগুবি জটিলতা থেকে বাঁচতে তারা আবারও অভিনয় করছে। এদিকে পেছনে দাঁড়িয়ে তুলির বাবা সবকিছু খুঁটিয়ে দেখছেন। তার চোখে দুশ্চিন্তার সাথে সাথে এক ধরনের সন্দেহের ঝিলিকও আছে। তুলিকে কোলে নিয়ে ঈশান তাকে বাড়ির দিকে চলে যায়। বাড়িতে ফিরে ঈশান তুলিকে সোফায় নামিয়ে দেয়। তুলি নামার সাথে সাথে পা সোজা করে আগের মতো বসে পড়ে, কোনো ব্যথা ট্যাথার চিহ্ন নেই। এটা কি? তোর ব্যথা তো 5 সেকেন্ডে গায়ে। আমি কি বলেছিলাম সত্যি সত্যি পা মুচকেছে? তুই তো প্ল্যানটা করলি। ঈশান দাঁতে দাঁত চেপে বলল, আমি তো বলিনি যে এত বড় নাটক করতে। আর আমার ঘাড়ে যে ঝুলেছিলি সে কি প্ল্যানের অংশ ছিল? ওইটা ছিল রিয়েলিস্টিক টাচ। সব নাটকে একটু আবেগ লাগে তো। ঈশান চুপ হয়ে যায়, কিন্তু তার চুপ থাকা মানে সে রেগে গেছে নাকি অস্বস্তিতে আছে তা বোঝার উপায় নেই। ঠিক তখনই তুলির বাবা ভিতরে প্রবেশ করেন। তুলি আর ঈশান দুজনেই আঁতকে ওঠে। এত ছোট একটা পা মুচকে যাওয়াতে এত কান্নাকাটি করার দরকার ছিল না তুলি। তবে ভালো হয়েছে ঈশান সঙ্গে ছিল, কোলে করে নিয়ে এসেছি, খুব যত্নশীল ছিলে। তুলি হালকা গলায় বলে, আব্বু ব্যথাটা হঠাৎই বেশি হচ্ছিল। কিন্তু একটা কথা বলো, তোমাদের দুজনের মধ্যে ঠিক কি চলছে? এই প্রশ্নে তুলি স্থির, ঈশান তো প্রায় কেঁপে ওঠে।
কি মানে? কিছুই না তো। জি জি বড় বাবা, সত্যি কিছু না। তুলি বাবা কিছুক্ষণ দুজনকে পর্যবেক্ষণ করলেন, তারপর ধীরে ধীরে বলা শুরু করলেন। দেখো, আমি চোখ দিয়ে যা দেখি, মাথা দিয়ে তা বুঝতে পারি। তোমরা দুজন শুধু বন্ধু তো তা মনে হচ্ছে না। তুলি কথা বলতে যাবে, ঠিক তখনই তুলির বাবা হাত তুলে তাকে থামিয়ে দেন। এখন কিছু বলার দরকার নেই, তোমরা নিজে বুঝে নাও তোমরা কি অনুভব করছো। আরেকটা কথা মনে রাখবে, অনুভূতি লুকিয়ে রাখা যায়, কিন্তু চোখ সব বলে দেয়। এ কথা বলে তিনি চলে যান। রুমে এখন শুধু তুলি আর ঈশান, দুজনেই স্ত্রীর কোনো কথা নেই, শুধু নীরবতা। দেখলি, তোকে নিয়ে ঝামেলায় পড়তেই হবে। আমার দোষ? তুমি না আমাকে টেনে নিয়ে চলেছো একটার পর একটা নাটকে। ঠিক আছে, বেশি বাড়াবি না। এখন থেকে আর কোনো নাটক করব না, যদি না দরকার পড়ে। ঈশান কিছু বলতে যাবে, তখনই তুলির চোখ ঈশানের দিকে পড়ে। কিছুক্ষণ দুজনেই তাকিয়ে থাকে। এবার আর ওয়েটার বা কেউ এসে ভাঙাতে পারে না। দুজনেই নিঃশব্দে দুজনের মধ্যে এক অদ্ভুত টান তৈরি হতে থাকে। হয়তো এটাই সেই অনুভূতি যেটা তুলির বাবা সেদিন রেস্টুরেন্টে বসে বুঝে ফেলেছিলেন। তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব আরো গাঢ় হয় এবং তারা একটা সময় বুঝতে পারে তার দুজন দুজনকে পছন্দ করে। শুধু পছন্দ না, ভালোবাসে, ভীষণভাবে ভালোবাসে। তুলি আর ঈশান যেন একে অপরকে ছাড়া থাকতে পারতো না। একদিন হঠাৎ করে তুলির বাবা ঈশানকে তার ঘরে ডেকে পাঠান। ঈশান গেটের কাছে গিয়ে অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করে। ঈশান যাওয়ার পরে তুলির বাবা বলে, এভাবে কেন বলছেন বড় বাবা? আপনি আমাকে যা খুশি জিজ্ঞেস করতে পারেন, আমি ঠিক ঠিক উত্তর দেব। তুমি কি তুলিকে ভালোবাসো? জি বড় বাবা, আমি তুলি আপুকে ভীষণ ভালোবাসি। ঈশান, তুমি কি ভুলে যাচ্ছ তুলি তোমার থেকে বয়সে বড়? তুমি কিভাবে তার সম্পর্কে এমন ধারণা রাখতে পারো? সরি বড় বাবা, কিন্তু ভালোবাসা কখনো বয়স মানে না। তুলি আপুকে ভালোবাসি এবং তুলি আপুও আমাকে ভালোবাসে। তোমার এই ভালোবাসার দাম পৃথিবী কখনো দেবে না, সমাজও না। যে ভালোবাসা সমাজের স্বীকৃতি পায় না, সেই ভালোবাসা বেশি দূর যায় না। ঈশান, আপনি যদি মেনে নেন বড় বাবা, তাহলে আমি পুরো পৃথিবীর সঙ্গে লড়াই করতে পারবো তুলি আপুর জন্য। শুধু একবার মেনে নিন না বাবা, প্লিজ বড় বাবা। আমি যদিও মেনে নিই, তারপরও আমি একটা অযোগ্য ছেলের হাতে আমার মেয়েকে তুলে দিতে পারবো না। যদি তুমি আমার মেয়েকে এতই ভালোবেসে থাকো, তাহলে তোমাকে আমার মেয়ের জন্য যোগ্য হতে হবে, যেন আমি পুরো পৃথিবীর সামনে বুক ফুলিয়ে তোমার হাতে আমার মেয়েকে তুলে দিতে পারি। আর যদি তুমি নিজেকে যোগ্য বলে প্রমাণ করতে না পারো, তাহলে কখনো আমার মেয়ের সামনে আসবে না, না কখনো নিজের ভালোবাসা দাবি করবে। তুলি আপুর জন্য তো আমি আমার জীবন দিতে পারি, তাহলে যোগ্য হওয়া কি আর এমন কঠিন? তবে আপনাকে একটা কথা দিতে হবে বড় বাবা, যতদিন না আমি নিজেকে তুলি আপুর যোগ্য প্রমাণ করছি, ততদিন আপনি তুলিকে অন্য কারো হাতে তুলে দেবেন না। কথা দিন আমাকে। ঠিক আছে, তবে তোমার মাথায় রাখতে হবে, আজকে 4 দেয়ালের মধ্যে তোমার আর আমার মাঝে যে কথা হলো, এটা যেন তুমি আমি ছাড়া আর কেউ না জানে। তুলিও যেন জানতে না পারে আমাদের কথার কিছুই। ঠিক আছে বড় বাবা, আপনি চিন্তা করবেন না। আমি আপনার অমূল্য রত্ন নিজের করে নেওয়ার জন্য নিজেকে ঠিক সেইভাবেই তৈরি করব, যেভাবে আপনি কল্পনা করেছিলেন। কথাগুলো বলে ঈশান ঘর থেকে বের হয়ে যায়। এরপরে বেশ কিছুদিন তুলির সঙ্গে সময় কাটানো পরে অনেক চেষ্টা করে ঈশান তার বাবাকে রাজি করে এবং জাপানে চলে যায়। জাপানে গিয়ে নিজের পরবর্তী পড়াশোনা শেষ করে এবং সেখানে নিজের একটা ছোটখাটো ব্যবসা দাঁড় করে, যেটা বছর না ঘুরতেই বড় একটা আন্তর্জাতিক ব্যবসার রূপান্তরিত হয়। এই অল্প সময়ে ঈশানের এমন অসাধারণ সফলতার জন্য সকলে তার প্রতি সন্তুষ্ট। দীর্ঘ 5 বছর পরে ঈশান দেশে ফিরে তার বড় বাবার সঙ্গে দেখা করে এবং সেদিনই সে বলে, আমি এসেছি বড় বাবা, তুমি যা চেয়েছিলে আমি তাই হয়ে এসেছি। নিজেকে এতটা যোগ্য করেছি যে তুমি আর না করতে পারবে না। আমি তোমার রত্নকে মাথায় তুলে রাখবো বড় বাবা, দয়া করো, তুমি আমাকে তোমার রত্নটা দান করো। আবার বেঁচে থাকার জন্য তোমার মেয়েকে প্রয়োজন, ভীষণভাবে প্রয়োজন। অনেক বেশি ভালোবাসি তোমার মেয়েকে। প্লিজ বড় বাবা, আমি আমার কথা রেখেছি, এখন তোমার পালা, তুমিও তোমার কথা রাখো। ঈশান দেশে এসে সবার আগে তুলির বাবার সঙ্গে দেখা করে, আর যখন তুলির বাবাকে তার দাবি জানায়, তখন তুলির বাবা বাধ্য হয়ে তুলির কাছে গিয়ে সেদিন রিকোয়েস্ট করে,
ভেতর আসবো মামনি? তোমার বাড়ি, তোমার ঘর, তুমি ভেতরে আসার জন্য অনুমতি চাইছো কেন বাবা? তুমি যখন খুশি তখন আসতে পারো। আজকে জীবনে প্রথম আমি তোমার কাছে কিছু চাইবো মামনি, তুমি কি আমাকে সেটা দেবে? এমন করে বলছো কেন বাবা? তুমি শুধু অর্ডার করো, আমি তোমার জন্য নিজের জীবনও দিয়ে দিব। আমি জানি মামনি, কিন্তু এখন আমার তোমার জীবন নয়, তোমার থেকে একটা কথা লাগবে। আমি তোমার জন্য ছেলে ঠিক করেছি, আমি চাই তুমি তাকে বিয়ে করবে। তুলির বাবা হঠাৎ এমন করে বলে তুলি অবাক হয়ে যায়। সে কিভাবে রিয়াকশন দেবে ভুলে যায়। কিছুক্ষণ নীরব থাকার পরে বলে, অনেক তো নিজের মনের মতো করে চললাম, এখন না হয় তোমার মনের মতো চলি। ঠিক আছে বাবা, তুমি বিয়ের ব্যবস্থা করো। তুমি যার সাথে বলবে, যেখানে বলবে, আমি বিয়ে করে নিব। আলহামদুলিল্লাহ মামনি, আমার মান রাখলে তুমি, না হলে আমি অনেক বিপদে পড়ে যেতাম। কারণ আমি তাকে কথা দিয়েছিলাম আমি তোমার সঙ্গে তার বিয়ে দেব। আমি চাইছিলাম মামনি আজকেই তোমাদের বিয়েটা হোক, যদি তোমার কোনো আপত্তি না থাকে। আজকেই? হ্যাঁ মামনি, আজকেই। কোনো সমস্যা আছে? থাকলে বলতে পারো। না বাবা, কোনো সমস্যা নেই। তবে বলছিলাম এত তাড়াতাড়ি? ঠিক আছে, তুমি যখন সিদ্ধান্ত নিয়েছো তার মানে সব ঠিকই থাকবে। তুলি তার বাবার কথা মতো বিয়ের আসরে বসে পড়ে। বিয়ের আগে সে তার হবু বরকে দেখেনি পর্যন্ত। বিয়ের পরে সে যখন প্রথম তার হবুর বরকে দেখে, সে কি রিয়াকশন দেবে তাও ভুলে যায়। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না, কারণ যে ছেলেটা তাকে একদিন একা করে নিঃস্ব করে চলে গিয়েছিল, উধাও হয়ে গিয়েছিল, আজকে সেই মানুষটাকেই তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। সেদিন তুলি তার বাবার কথা শুনে নিজের ভুল বুঝতে পারে, যে কষ্ট শুধু সে একাই পায়নি, তাকে শুধু নিজের করে পাওয়ার জন্য ঈশানকে ঠিক কতটা কষ্ট সহ্য করতে হয়েছে সেটা হয়তো সে কল্পনাও করতে পারছে না। এরপরে বেশ কিছুদিন বেড রেস্ট থাকার পরে ডাক্তার তাকে ডিসচার্জ করে দেয়। তুলি বাড়ি আসার পরে ঠিকমতো ঈশানের দিকে চোখ মেলাতে পারছিল না। তুলি কেন যেন ভেতরে থেকে মনে হচ্ছিল সে হয়তো ঈশানের অপরাধী। ঈশান যে একদিন এত কষ্ট সহ্য করেছে, তার পরিবার থেকে দূরে থেকেছে, তার জন্য একমাত্র দায়ী কেবল তুলি। আর সে এতদিন শুধুমাত্র ঈশানকে ভুল বুঝে এসেছে, কিন্তু ঈশান তার জন্য যে ঠিক কি কি স্যাক্রিফাইস করেছে সেটা হয়তো তুলি অনুভব করতে পারেনি এখনো পর্যন্ত। তুলি বাড়িতে আসার পরে তুলি ঈশানের থেকে পালিয়ে বেড়াচ্ছে। সে কোনোভাবেই ঈশানের সামনে দাঁড়িয়ে তার চোখের দিকে চোখ রেখে কথা বলতে পারবে না, কিন্তু ঈশান বারবার তুলিকে খুঁজে বেরিয়েছে একটাবার তাকে চোখে দেখার জন্য। ঈশান অনেক চেষ্টা করেছে তুলির সঙ্গে কথা বলার, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। কথা বলা তো দূর থাক, কখনো তুলি ঠিকমতো দেখতেও পায়নি। এরপর ঈশান মনে মনে পরিকল্পনা করে, অনেক হয়েছে আর না, এই মেয়েটা কি ভেবেছে কি নিজেকে। ঈশান নিজের মনে মনে ভাবে, অনেক হয়েছে, অনেক পালিয়ে বেরিয়েছো তুমি আমার থেকে, নিজেকে লুকিয়ে রেখেছো বারবার, কিন্তু না আর না, তোমাকে এবার আমার কাছে ধরা দিতেই হবে। কোথায় আছেন? আঙুল সোজা করে যদি কাজ না হয় তবে আঙুল বাঁকা করতে হয়, এখন তোমার জন্য তাই করতে হবে। ঈশান মনে মনে এসব কথা ভেবে শয়তানি মার্কা একটা হাসি দিয়ে পরবর্তী পরিকল্পনা অনুযায়ী কাজে লেগে পড়ে। তুলি রাতে খাওয়া দাওয়া করার পরে বেলকনিতে হাঁটাহাঁটি করছিল। এমন সময় তুলির মোবাইলে SMS আসায় একটি নোটিফিকেশন আসে। তুলি অবাক হয়ে এমন সময় তাকে আবার কে SMS করলো। হঠাৎ করে তুলি ফোনটা হাতে নিয়ে দেখে তার ফোনে একটা নোটিফিকেশন এসেছে, কেউ একটা ছবি SMS করেছে। তুলি নোটিফিকেশনটা অন করে দেখে, ছবিটা দেখে তার হাত পা পুরো শরীর কেঁপে ওঠে, হাত থেকে ফোনটা নিচে পড়ে যায়। সে আর এক মুহূর্ত দেরি না করে ছুটে বেরিয়ে যায়। তুলি ছুটে বেরিয়ে তার বাড়ির সামনে গার্ডেনের দিকে যায়, গিয়ে দেখে গার্ডেনের দোলনাতে তার ঠিক উল্টো পাশ হয়ে একটা ছেলে এবং একটি মেয়ে বসে আছে। তুলির আগে গজগজ করতে করতে দোলনার দিকে এগিয়ে যায় এবং কর্কশ গলায় বলে, খুব তো এতদিন ভালোবাসি ভালোবাসি বলে কানের পোকা মেরে দিচ্ছিলি, আজ কি হলো তোর? ভালোবাসার সব জানলা দিয়ে পালিয়ে গেল? কি করব বলো সুইটহার্ট, বিয়ে করার পরেও যদি ব্যাচেলর হয়ে থাকা লাগে তাহলে তো এই কষ্ট আর সমাজকে বলার মতো না। বিয়ের পর আমি এখনো ব্যাচেলর আছি, এটা তো আর সমাজ বুঝবে না। দুদিন পর যদি সমাজকে কোনো সুখবর দিতে না পারি তাহলে তো আমার দিকে আঙুল উঠবে, তাই না বলো? ঈশানের বাচ্চা, খুব বার বেড়েছিস তাই না? তোকে দেখাচ্ছি মজা। কয়েকদিন ভালো মানুষই কি করেছি, তুই তো মাথায় চড়ে বসেছিস। দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। তার আগে বলতো এই মেয়েটা কে রে?
তুলি ঈশানকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ওখান থেকে এগিয়ে যায় এবং মেয়েটিকে উঠিয়ে যেই না চর মারতে যাবে অমনি মেয়েটিকে দেখে সে থমকে যায়। এরপর তুলি একবার ঈশান তো একবার ওই মেয়েটির দিকে তাকিয়ে বলে, এসা তুমি এখানে? জি ম্যাডাম, আপনার শোকে তো ভাই আমার পুরো কাঠ হয়ে যাচ্ছিল। আপনার দর্শনই পাচ্ছিলাম না, তাই তো প্ল্যান করে আপনাকে ঘর থেকে বের করে নিয়ে আসা হয়েছে। তার মানে এই সব কিছু তোমাদের প্ল্যান? তোমরা প্ল্যান করে আমাকে কষ্ট দিচ্ছিলে তাই না? জি না ম্যাডাম, একটু ভুল বললেন। কষ্ট আপনাকে দেওয়া হয়নি, কষ্ট দিয়েছেন আপনি আমাদের ঈশান স্যারকে। কেন আপনি তার সামনে আসছিলেন না? আপনি জানেন আপনাকে একবেলা ঠিক মতো দেখতে না পেয়ে গলা কাটা মুরগির মতো কষ্ট পেয়েছে ছেলেটা। এবার আর কোনো কষ্ট নয়, নিজেদের মধ্যে যা ঝামেলা আছে সব মিটিয়ে দাও। এসা চলো তো, এবার আমরা যাই একটু।